দেখতে দেখতে আরও একটি মাস গড়িয়ে গেল। সময় যেন সংসারের উঠোন পেরিয়ে নীরব পায়ে হেঁটে চলে যায়, টেরই পাওয়া যায় না। শুক্রবারের সকালটা তাই আজ একটু অলস, একটু ধীর। বাড়ির প্রতিটি কোণে ছড়িয়ে আছে ছুটির দিনের নরম আভা। আজ যে সবার আগে ঘুম ভাঙে কায়রার। কৃষাণের ছুটির দিন বলে তাকে আর বিরক্ত করতে ইচ্ছে হলো না। নিঃশব্দে উঠে গোসল সেরে রান্নাঘরে চলে যায় সে। চায়ের কেটলি চড়ায় গ্যাসে, পাশে কফি মেকারেও কফি ঢেলে দেয় যত্ন করে। সকালে নরম আলো এসে পড়েছে রান্নাঘরের জানালায়। বাতাসে ভাসছে চা পাতার মিষ্টি গন্ধ। ড্রয়িং রুমে তখন নিজামুদ্দিন চশমা নাকের ডগে বসিয়ে বই পড়ছিলেন। কায়রা ট্রেতে করে বিস্কুট সহ 1 কাপ চা এগিয়ে দিলে তিনি মৃদু হেসে তাকালেন। দু একটা টুকটাক কথাবার্তা সেরে কায়রা হাতে কফির মগ নিয়ে চলে যায় প্রিহার ঘরের দিকে। প্রতিদিনের মতো আজও সকাল সকাল পড়তে বসেছে মেয়েটা, তবে বিছানার একপাশে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে প্রিভান। এক পলক তাকে ছেলেটার ঘুমন্ত মুখ দেখে নেয় কায়রা, তারপর তৃপ্তিতে স্বস্তিতে হাসে। এই কমাসে কৃষাণ স্যারের ছানাপোনাদের প্রতি অদ্ভুত মায়া জন্মে গেছে তার। হয়তো বয়সে কায়রা খুব বেশি বড় নয়, কিন্তু সম্পর্কের খাতিরে বাচ্চাদের আগলে রাখতে শিখেছে সে। ভালোবাসতে শিখেছে ওদের। কায়রার ভালোবাসায় বাচ্চারা ওকে আপন করে নিয়েছে। ভাবতে ভাবতে ধীর পায়ে ঘরে ঢুকে প্রিহার সামনে কফির মগটা বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করে, কখন উঠেছ? সেই থেকে দেখছি বসে আছো। সকালে ঘুম থেকে উঠেই তোমাদের রুমে আমি একবার উকি দিয়েছিলাম। প্রিহা কফিটা হাতে নিয়ে হালকা হাসল। খুব ভোরে উঠিনি আজ, এই তো 6:30টার দিকে উঠেছি, তারপরই ফ্রেশ হয়ে পড়তে বসেছি। কারা ঘড়ির দিকে তাকে বিস্ময়ে বলল, এখন তো 9টা বাজে, টানা এতক্ষণ পড়ছো, একটু ব্রেক নাও, তারপর আবার পড়ো, মাইন্ডকে রিল্যাক্স দাও একটু। প্রিহা বাদ্যমের মতো মাথা নাড়ালো। বই বন্ধ করে চেয়ারটা ঘুরিয়ে কায়রার দিকে মুখ করলো। এরপর বিনয়ীভাবে বলল, মম তুমিও বসো। কায়রা বিছানার কোনায় গিয়ে বসলো পা তুলে। কফিতে ছোট্ট চুমুক দিয়ে বলল, সেদিনের বার্গারটা কোথা থেকে এনেছিলে? মনে হয় ভালো ছিল না। ওটা খেয়ে আমার ফুড পয়জনিং হয়ে গেছিল, বমি করেছি 2বার। প্রিহা ভুরু কুঁচকে বলে, কই, আমি আর প্রিভানও তো খেলাম, ভালোই তো লাগলো। কি জানি, হয়তো খাবারটা সয়নি আমার পেটে। এমনিতে আমি এসব ফাস্টফুড আইটেম প্রচুর খাই। আচ্ছা যাই হোক, তোমাদের এক্সাম শুরু হবে কবে থেকে? নেক্সট উইক। ও, তাহলে তো খুব বেশি দিন নেই। মেয়েটার গলায় চাপা দুশ্চিন্তার রেখা টের পেয়ে কায়রা নরম স্বরে বলল, বোর্ড এক্সাম বলে টেনশন হচ্ছে। প্রিহা ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো। কায়রা মৃদু হেসে বলল, তুমি এমনিতে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সত্যি বলতে এসএসসিতে এত পড়ার দরকার নেই। ঢাকা বোর্ডের প্রশ্ন একদম ইজি হয়, অযথা টেনশন করো না। আমার তো মনে হয় তুমি প্লাসের সাথে ট্যালেন্ট পুলে বৃত্তিও পাবে, দেখে নিও। কথাগুলো শুনে প্রিহার মুখে একটু সাহসের আভা ফুটে ওঠে। প্রিপারেশন যতই ভালো থাক, তবু একটু ভয় পাচ্ছিল সে। কিন্তু কায়রার কথাগুলো বড্ড ভরসা জোগালো ওকে। অনেকটাই মনোবল পেল সে। প্রিহা কফির মগে চুমুক দিয়ে বলল, আমি তো তাও অত পড়াশোনা করি না। দিনে সর্বোচ্চ 4-5 ঘন্টা, রাতে 2-1 ঘন্টার মতো। তুমি জানো মম, সুরিত তো সারাদিনই পড়ে, এজন্যই ও ক্লাসের টপার। কারা দুষ্টুমি ভরা চোখে হেসে বলল, সেটা ওর গোল চশমা দেখে আমি বুঝে গেছি, মেয়ে জামাই আমার সেরা। আবার চশমা পরেও ছেলেটাকে এত কিউট লাগে কিভাবে বলো তো? মুহূর্তে লজ্জায় লাল নীল হয়ে গেল প্রিহা। চুপচাপ কানের পাশে চুল গুছতে লাগলো মৃদু লাজুকতায়। সেটা দেখে কায়রা আবারও হেসে উঠল, বলল, আরে লজ্জা পাচ্ছে নাকি? প্রিহা দ্রুত মাথা নাড়ল, যদিও তার কান দুটো তখনও টুকটুক করে লাল হচ্ছে। পরক্ষণে সতর্ক গলায় বলল, শোনো মম, এসব আবার পাপাকে বলতে যেও না যেন। কায়রা সঙ্গে সঙ্গে বলল, ধুর,
পাগল পেয়েছ আমায়? এসব আমাদের মা মেয়ের সিক্রেট কথা। এখানে পাপা আসলো কোথা থেকে? কথাটা শুনে অবশেষে নিশ্চিন্ত হলো প্রিহা। সুহৃদের কথা ভেবে ঠোঁটের কোণে অহেতুক লাজুক হাসি ফুটে উঠল তার। আর সকালের জানালা বেয়ে আসা কোমল রোদে মা মেয়ের সেই গোপন আলাপটুকু আরও গোপন, আরও মায়াময় হয়ে রইল, কেউ জানতেও পারল না। মেয়ের সঙ্গে এভাবেই কিছুক্ষণ গল্পে মগ্ন ছিল কায়রা। ঠিক তখনই হঠাৎ ফোনের তীক্ষ্ণ রিংটনে তা ভেঙে দেয়। ফোন স্ক্রিনে ভেসে ওঠে তার বড় ভাইজানের নাম। পরশুই তো দেখা করে এলো ভাই ভাবির সাথে। সব ঠিক আছে তো বুকের ভেতর কেমন অজানা শঙ্কা নিয়ে তাড়াতাড়ি কল রিসিভ করতেই ও পাশের কথাগুলো শুনে তার মুখের রং বদলে যায়। ফোনটা কেটে দিয়ে কায়রা হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালো। কণ্ঠে ব্যস্ততা আর উৎকণ্ঠা মিশিয়ে বলল, প্রিহা, আমাকে এখনই যেতে হবে। আমার ভাবির ডেলিভারি হবে। ভাইজান হসপিটালে একা আছে, সব সামলাতে পারবে না। রান্নাঘরের তাকে সব খাবার রাখা আছে। একটু কষ্ট করে তোমার পাপাকে বেড়ে দিও। আর বাবাও কিন্তু এখনও খায়নি। প্রিহা কারার অস্থিরতা বুঝতে পেরে শান্ত স্বরে তাকে আশ্বস্ত করে বলল, কোনো সমস্যা নেই মম, তুমি নিশ্চিন্তে যাও, এদিকটা আমি সামলে নেব। আর সাবধানে যেও। মেয়ের পরিণত কথায় ক্ষণিকের জন্য নরম হয়ে আসে কারার মুখ। সে আদরে প্রিহার কপালে ঠোঁট দিয়ে দ্রুত বেরিয়ে যায়। বেরোনোর পথে চোখে পড়ে প্রিশানকে। ওয়াশ বেসিনের সামনে দাঁড়িয়ে ব্রাশ করছিল সে। কায়রাকে এমন তাড়াহুড়ো যেতে দেখে ভুরু কুঁচকে সে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? কায়রা থেমে সংক্ষেপে বলল, হসপিটালে ভাবির ডেলিভারি হবে। ভাইজান একা আছে ওখানে। প্রিশান এক মুহূর্ত দেরি করল না এ কথা বাড়িয়ে নিঃশব্দে এগিয়ে গিয়ে ড্রয়ার খুলে গাড়ির চাবিটা বের করে কায়রার হাতে দিল। তারপর শান্ত স্বরে বলল, বাড়ির গাড়িটা নিয়ে যাও, আমি আসবো নাকি? কায়রা চাবিটা নিয়ে মাথা নাড়ল, না, আপনার আসতে হবে না, আপনি বাড়িতে থাকুন। প্রিশান আর কিছু বলল না, শুধু স্থির চোখে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তার চলে যাওয়ার পানে। আর কায়রা বুক ভরা দুশ্চিন্তা নিয়ে দ্রুত পা বাড়ালো হসপিটালের উদ্দেশ্যে। হাসপাতালের করিডোর জুড়ে তীব্র ঔষধের গন্ধ, সাদা দেয়াল, ব্যস্ত নার্সদের ছোটাছুটি, আর মাঝে মধ্যে ভেসে আসা রোগীদের স্বজনদের উৎকণ্ঠিত কণ্ঠ, যার ফলে পুরো পরিবেশটাই কেমন ভারী হয়ে আছে। দ্রুত পায়ে হসপিটালের করিডোর পেরিয়ে যায় কায়রা। দূর থেকে দেখতে পায় তার বড় ভাইজানের অপারেশন থিয়েটারের সামনে অস্থির হয়ে পায়চারি করছে। চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। কায়রাকে দেখেই যেন খানিকটা ভরসা ফিরে পেল কায়রা। এগিয়ে এসে বলল, এসে গেছিস? ডাক্তার বলছে হয়তো আর একটু সময় লাগবে। কায়রা ধীর স্বরে বলে, ভাবি ঠিক আছে তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, তবে খুব পেইন উঠেছে। ভাইজানের কণ্ঠে লুকোনো ভয়টা স্পষ্ট বুঝতে পারল কায়রা। সাধারণত মানুষটা বেশ দৃঢ়ভাবেই বা দৃঢ়চেতা, কিন্তু আজ তার চোখে মুখে অসহায়তা জমে আছে। নিজের প্রিয় মানুষটাকে কষ্টে দেখলে শক্ত পুরুষেরাও কেমন ভেঙে পড়ে। কায়রা আজ যা বুঝল। কায়রা নরম স্বরে বলল, চিন্তা করো না, আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। এরপর কায়রাব কাবিরকে ফোন করে বলে দেয় কানকে তাদের বাসায় নিয়ে যেতে, বাচ্চাটা একা রয়েছে। যখন কায়রাব কায়শিকে হাসপাতালে নিয়ে আসছিল তখন ঘুমিয়েছিল বাচ্চাটা। বাসায় এখন ফাতেমা খালা ছাড়া কেউ নেই, তাও নিশ্চিত কাঁদবে কান, তাই কাবিরকে কানের ব্যাপারে জানিয়ে দেয় কায়রাব। এরপর কায়রা আর কায়রাব পাশাপাশি বসে পড়ে করিডোরের ধাতব ব্রেঞ্চে। সময় আজ কেমন ইচ্ছে করে ধীরে চলছিল। দেয়ালে ঝোলানো ঘড়িটার টিকটিক শব্দ কেমন অস্থির লাগছিল শুনতে। এক সময় অপারেশন থিয়েটারের দরজা খুলে একজন নার্স বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে দুজনে উঠে দাঁড়ালো। কায়রা ব্যস্ত গলায় জিজ্ঞেস করলো, আমার বউ কেমন আছে? নার্সের ঠোঁটে হালকা হাসি ফুটল বউ পাগল পুরুষ দেখে। তাও নাকি সে তাদের শহরের এমপি। এমন পুরুষ জীবনে কমই দেখেছে যারা বাচ্চা নয়, আগে বাচ্চার মায়ের ব্যাপারে জানতে চায়। নার্স স্বভাবসুলভভাবে বলল, কংগ্রেচুলেশন, আপনার ছেলে হয়েছে।
মা আর বাচ্চা দুজনেই সুস্থ আছেন। একটু পর বাচ্চার মাকে কেবিনে দেয়া হবে। অন্য একজন নার্স এবার কোলে করে ছোট্ট শিশুটাকে নরম সাদা কাপড়ে মুড়িয়ে বাইরে নিয়ে এলেন। এতটুকুন একটা প্রাণ, গোলাপি মুখ, বন্ধ চোখ, ক্ষুদ্র ক্ষুদ্র আঙুলগুলো কাঁপছে হালকা। পৃথিবীতে আসার পরও যেন এখনও মায়ের উষ্ণতা খুঁজে ফিরছে সে। নার্স মৃদু হেসে বলল, এই যে বেবি নিন, ওজন একটু কম, যেহেতু প্রিমেচিউর বেবি, তাছাড়া কোনো জটিলতা নেই। কায়রাব এক মুহূর্তে থমকে যায়। এতক্ষণকার উৎকণ্ঠা, দুশ্চিন্তা, অস্থিরতা সব কিছু মিলেমিশে তার চোখে মুখে এক অদ্ভুত আবেগের ছাপ ফুটে উঠল। ধীরে ধীরে এগিয়ে গেল সে, কিন্তু শিশুটাকে কোলে নেওয়ার আগে হাত দুটো কেমন কেঁপে উঠল তার। সেই প্রথমবারের মতো কানের সময়ও এমন অনুভূতি হচ্ছিল। এখনও ভয় হচ্ছে, এতটুকুন কোমল প্রাণটাকে ঠিকভাবে ধরতে পারবে তো? নার্স আলতো করে শিশুটাকে কায়রাফের বুকে তুলে দিতেই মানুষটার নিঃশ্বাস নিতেও ভুলে গেল যেন। ছোট্ট বাচ্চাটা বাবার বুকের কাছে আসতেই অল্প নড়েচড়ে উঠল, আর সেই মুহূর্তেই কায়রাফের চোখ ভিজে এলো। পুরুষ মানুষ খুব সহজে কাঁদে না, কিন্তু জীবনের কিছু মুহূর্ত থাকে যেখানে ভাষা হার মেনে নেয়। এটা তেমনই এক মুহূর্ত। সে স্থির চোখে তাকিয়ে রইল নিজের সন্তানের মুখের দিকে। ঠোঁট কাঁপছে সামান্য, তারপর খুব আস্তে ফিসফিস করে বাচ্চার কানে আজান দিল। কারে একপাশে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল, তার বুকের ভেতরটাও কেমন হু হু করে উঠল। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি বোধহয় এটাই, একজন পুরুষের বাবা হয়ে ওঠা। শিশুটার ক্ষুদ্র হাতটা অজান্তেই বাবার শার্ট আঁকড়ে ধরল, আর কায়রাব সঙ্গে সঙ্গে শিশুটাকে বুকের সঙ্গে আলতো করে জড়িয়ে নিল। বাচ্চাটাকে দুহাতে বেশ সন্তর্পণে কোলে নিয়েছে কায়রাব। এবার কায়রাবের মুখ জুড়ে প্রশান্তি দেখতে পাওয়া যাচ্ছে। বুকের ওপর থেকে চিন্তার বিশাল পাথর নেমে গেছে। কায়রা পাশ থেকে মৃদু হেসে বলল, মাশাল্লাহ, আবার আমি ফুপু হয়ে গেলাম তাহলে। কায়রাব আবেগে হেসে ফেলল। বহুক্ষণ পর তার মুখে এমন স্বস্তির হাসি ফুটল। এরপর কায়রার কোলে বাচ্চাটাকে দিয়ে বলল, এই তুই কোলে নে তো, হাত কাঁপে আমার। কায়রা আলতো হেসে চট করি কোলে তুলে বুকের সাথে জড়িয়ে নেয় বাচ্চাটাকে। এরপর কোথা থেকে যেন কাবিরও এসে পড়েছে। কাবির এসে বাচ্চাটাকে দেখে ভীষণ খুশি হলো। কায়রাব এবার জিজ্ঞেস করল, কানকে কোথায় রেখে এলি? প্রীতির কাছে আছে, প্রীতি খাবার খাওয়াই দিছে ওরে, চিন্তা কইরো না। কায়রাব নিশ্চিন্ত হলো। এবার সে ফোন বাজলে কল অ্যাটেন্ড করতে একটু সরে গেল। তখনও কায়রার কোলেই ছিল বাচ্চাটা। হঠাৎ করে কায়রা শূন্য অনুভব করে, চোখে অন্ধকার দেখছে। তাই দ্রুত কাবিরকে বলে, ভাইজান বেবিকে কোলে নাও তুমি তাড়াতাড়ি। কাবির সামান্য বিস্মিত হলেও স্বাভাবিকভাবেই কোলে তুলে নেয় বাচ্চাটাকে। কায়রা পাশের ধাতব ব্রেঞ্চে ধপ করে বসে পড়ে মাথায় হাত রেখে। এবার মাথাটা ঘুরছে তার। ব্রেঞ্চে বসেও ধাতস্থ করতে পারছে না নিজেকে। কাবির চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, এই কি হয়েছে তোর? শরীর খারাপ লাগতেছে? কায়রা আর প্রত্যুত্তর করতে পারে না, যেন হঠাৎ করে শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেল। আচমকায় সম্পূর্ণ জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যায় সে। সদ্যজাত শিশু কোলে থাকায় কাবিরও কিছু করতে পারে না। হাত বাড়িয়ে কায়রাকে ধরার সুযোগও পেল না সে। তাই তৎক্ষণাৎ চিৎকার করে কায়রাবকে ডাকে কাবির। চিৎকার শুনে করিডোর থেকে কায়রাব ছুটে এসে বোনকে অচেতন হয়ে পড়ে থাকতে দেখে আঁতকে ওঠে। এরপর বোনকে কোলে তুলে নার্সদের ডাকে। নার্সরা আসলে কায়রাকে স্ট্রেচারে তুলে নেওয়া হলো কেবিনের দিকে। কাবির আর কায়রাব দুজনে স্তম্ভিত বিস্মিত। পরপরই কাবিরের কোল থেকে বাচ্চাকে নিয়ে যায় একজন নার্স। তারা বাচ্চাটাকে অবজারভেশনে রাখবে আপাতত। এরপর কায়রাব কাবিরের দিকে তাকিয়ে বলে, কাবির এক কাজ কর, কৃষাণ ভাইয়াকে ফোন করে এখানে আসতে বল। কাবির তাই করলো। দ্রুত কল করলো কৃষাণের নম্বরে। কৃষাণ রিসিভ করলে কাবির হন্তদন্ত হয়ে বলল, ভাইয়া দ্রুত কুমুদিনী হাসপাতালে আসেন, বোন হঠাৎ করে অজ্ঞান হইয়া গেছে। হাসপাতালে করিডোরে তখন সময় থমকে গেছে। একদিকে কায়রা অচেতন, অন্যদিকে নার্সরা দ্রুততার সাথে তার শরীর পর্যবেক্ষণ করছে।
মনিটরের বিপ শব্দগুলো নিয়মিত হলেও সবার বুকের ভেতর অস্থিরতা বেড়েই চলেছে। কাবির দরজার পাশে দাঁড়িয়ে আছে, হাতে এখনো কাঁপন। দু ভাইয়ের মাথায় বারবার শুধু একটাই চিন্তায় ঘুরছে, হঠাৎ এমন হলো কেন? কারাপ নার্সের দিকে তাকে অস্থির গলা জিজ্ঞেস করলো, আমার বোনের কি হয়েছে? হঠাৎ এমন করে অজ্ঞান হয়ে গেল কেন ও? নার্স একটু সময় নিয়ে চার্টে চোখ বুলিয়ে বলল, প্রাথমিকভাবে মনে হচ্ছে শারীরিক দুর্বলতা আর হঠাৎ ব্লাড প্রেশার ড্রপ করেছে। তবে আমরা কিছু টেস্ট দিয়েছি, রিপোর্ট হলে পরিষ্কার বোঝা যাবে। কিছুক্ষণ পর কেবিনে সাদা কোট পরা একজন মহিলা চিকিৎসক প্রবেশ করলেন। তিনি কায়রার ফাইলটা হাতে নিয়ে মনিটর করলেন, তারপর খানিকটা অবাক হয়ে বললেন, আপনারা কি জানতেন না রোগী প্রেগনেন্ট? শি ইজ অ্যাবাউট 10 উইকস প্রেগনেন্ট অ্যান্ড শি ইজ এক্সপেক্টিং টুইন্স। এই মুহূর্তের জন্য কেবিনের নিস্তব্ধতা নেমে এলো। কাবিরের চোখে বিস্ময় আর হতবিহ্বলের ভাব একসাথে ফুটে উঠল। কাবির চরম বিস্মিত স্বরে বলল, কি প্রেগনেন্ট? কারাপ নিজে হতবাক, টুইন্স? কারাপ যেন এক ধাক্কায় পাথর হয়ে গেল। সে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু শব্দ বের হলো না। দুই ভাই খুশি হবে নাকি অবাক হবে বুঝতে পারছে না। তাদের ছোট্ট বোনটি কবে এত বড় হয়ে গেল? কাবির হুট করে নিশ্চিত হতে বলে ফেলে, ডাক্তার ম্যাডাম, আপনি শিওর তো? ডাক্তার পাশ থেকে শান্ত গলায় বলেন, হ্যাঁ, প্রাথমিক পরীক্ষায় এটা নিশ্চিত হয়েছে। সম্ভবত শরীরের এই দুর্বলতা, মাথা ঘোরা, এসব তার গর্ভাবস্থার সাথে সম্পর্কিত। তবে এখনই ভয় পাওয়ার কিছু নেই, তাকে সম্পূর্ণ অবজারভেশনে রাখা হয়েছে। এই বলে ডাক্তার চলে যায়। এই কথাগুলো কাবিরের কানে এসে বাজতে লাগলো, কিন্তু সে ঠিক বিশ্বাস করতে পারছিল না। তার চোখ বারবার কেবিনের ভেতরে যাচ্ছে, যেখানে কায়রা অচেতন হয়ে শুয়ে আছে। কারাপ ধীরে ধীরে দেয়ালে হেলান দিল, ভাবুক স্বরে বলল, এই খবর আমাদের জানালো না কেন কায়রা? কাবির ধারণা করলো, আমি শিওর ও নিজে বুঝে নাই, আমাকেও কি জানাবো? প্রেগন্যান্সির কথা জানলে একটু আগেও এমনি ফাল পারতো নাকি? তাও ঠিক। এতক্ষণ থমকে যেও কাবির আবার নিজের ফর্মে চলে আলো। আইলা জাদু, কি শুনলাম এইটা? অ্যাটলিস্ট এই লোকরে আমি সোজা সবটা মনে করেছিলাম ভাইজান, কিন্তু এ তো দেখি ডাবল প্যাকেজ, সারপ্রাইজ নিয়ে বসে আছে। শালার জীবনে কি করতেছি আমি? কায়রাপ সবরে হাসলো, মজা করে কাবিরের বাহু চাপড়ে ধরে বলল, তুই তো পিছিয়ে গেলি কাবির, তোর কাছ থেকে এটা আশা করিনি। কাবির মেখি মুখ কুঁচকে বলে, খোঁচাইও না ভাইজান। কায়রাপ মুচকে হেসে বলে, একটা কথা ভেবে দেখ, এই টুইন্স তাও মেনে নিলাম, আরও দুটো বড় বড় ছেলে মেয়ে আগে থেকে আছে। কৃষাণ ভাইয়া বলতে গেলে কম বয়সী 4 বাচ্চার বাবা হয়ে গেল। যদিও নাকি কেউ দেখে বলবে না এই লোকের এতগুলো ছানাপোনা। কিছু মানুষের আসলে বয়স বাড়ে না। এদিকে আমার 32 বছরে এখনই চুল পেকে যাচ্ছে ভাই। কাবির মাথা নেড়ে সায় জানিয়ে বলল, কথা সত্য, বান্দা বহুত সুন্দর, কিন্তু আমি এখন ভাবতেছি কায়রার ওই ছোট্ট পেটে 2টা বাবু কেমনে কি? কায়রাপ আরও কিছু বলতেই যাবে, তার আগে কৃষাণ চলে আসে। হন্তদন্ত হয়ে দৌড়ে আসছে সে, মানুষটিকে অস্থির দেখাচ্ছে ভীষণ। আজ গোছালো পরিপাটি মানুষটিকে বেশ অগোছালো লাগছে, কারণ কাবিরের ফোন পেয়ে আর এক মুহূর্ত দেরি করেনি সে। কায়রার চিন্তায় প্রচণ্ড রকম অস্থির লাগছিল তার। এরপর কাবিরের পাশে এসে দাঁড়িয়ে কৃষাণ উদ্বিগ্ন দৃষ্টিতে অবাক হয়ে জানতে চায়, কার্পেটে 2টো বেবি? একটু থেমে দৃষ্টিতে চারপাশে খুঁজে ফেরে সে, তারপর দ্রুত জিজ্ঞেস করে, আর কায়রা কোথায়? ওর কি হয়েছে? কৃষাণের বেকুলতা, উৎকণ্ঠা ওর মুখে প্রকাশ পাচ্ছে। কাবির নিজেও বুঝতে পারছে তার বোনকে নিয়ে কৃষাণের ভেতরে কি ভয়ানক অস্থিরতা জমে আছে। মানুষটার চোখ তখন উতলা হয়ে এমনভাবে কাঁপছিল যেন এক মুহূর্ত দেরি হলে ভয়ানক কিছু ঘটে যাবে। তাই আর অপেক্ষা করালো না কাবির, দ্রুত আঙ্গুল দিয়ে পেছনের কেবিনের দিকে ইশারা করে বলল, তখন বোন জ্ঞান হারাইছিল, তাই তাড়াহুড়ো কইরা ফোন দিছিলাম, এই যে এই কেবিনে যান, কায়রা এখানেই আছে। কৃষাণের 1 সেকেন্ডও নষ্ট করতে চাইল না। তড়িঘড়ি পা বাড়াতেই পাশ থেকে কায়রা হালকা হেসে বলে উঠল, কংগ্রাচুলেশন মামা, হচ্ছি আমরা। কথাটা যেন বাতাস চিরে এসে সোজা কৃষাণের বুকের ভেতর লাগলো।
তার পা থেমে গেল আচমকা। ধীরে ধীরে ঘুরে তাকালো সে, চোখে স্পষ্ট বিস্ময়। অস্ফুটে বলল শুধু হ্যাঁ। কায়রা বিব্রত হেসে নিজের মাথার পেছনে হাত বুলিয়ে বলল, আমরাও আসলে শকড। 10 সপ্তাহ চলছে, কিছুক্ষণ আগেই ডাক্তার ম্যাম বলে গেল, আর আমার খামখেয়ালি বোনটা নিজেও টের পায়নি কিছু। যাই হোক, আগে দেখা করে আসুন ওর সাথে, আমি যাই। আমার বউকেও হয়তো কেবিনে শিফট করেছে এতক্ষণে, পরে কথা হবে। কথা শেষ করে কায়রাব সরে গেল। করিডোরের নিস্তব্ধতা নেমে এলো আবার। শুধু কাবির দাঁড়িয়ে রইল পাশে, আর প্রিশান, সে যেন কয়েক সেকেন্ড বাস্তবতা বুঝতেই পারল না। শখের মধ্যে আছে সে। মামা হচ্ছে তারা শব্দটা মাথার ভেতর প্রতিধ্বনির মতো ঘুরে ফিরে বাজতে লাগলো। তারপর নিজেকে ধাতস্থ করে প্রিশান ধীর পায়ে এগিয়ে গেল কেবিনের দরজার দিকে। হাত তুলে দরজা ঠেলে ভেতরে ঢুকতে তার দৃষ্টি থামল। সাদা চাদরে মোড়া বেডের ওপর কায়রা বসে আছে নিস্তব্ধভাবে। জানালার ওপাশে কোথাও দৃষ্টি আটকে আছে তার। মুখে অদ্ভুত শান্ত একটা ভাব, না আনন্দ না বিষাদ, বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যেন গভীর কোনো ভাবনায় ডুবে আছে মেয়েটা। প্রিশান গলা খাঁকড়ি দিতেই কায়রা ধীরে তাকালো তার দিকে। সেই চোখ দুটোতে ক্লান্তি ছিল, কিন্তু কোথাও খুব ক্ষীণ কোমল আলো লুকিয়েছিল। প্রিশান এগিয়ে এসে বেডে কায়রার পাশেই বসে পড়ল। দুজনের মাঝখানে কিছুক্ষণ নীরবতা ঝুলে রইল। কথা বলল না কেউই। হাসপাতালের মৃদু গন্ধ, মনিটরের ক্ষীণ শব্দ আর দ্রুত কাঁপতে থাকা দুটো হৃৎস্পন্দন, সব মিলিয়ে মুহূর্তটা অবাস্তব, অদ্ভুত লাগছিল। প্রিশান ধীরে ধীরে কায়রার দিকে তাকালো। তার চোখে বিস্ময়, ভয়, আনন্দ, সব রকম অনুভূতি একসাথে জড়িয়ে আছে। তার ঠোঁট কাঁপল সামান্য, তারপর খুব নিচু স্বরে নিজেকে বিশ্বাস করাতে বলল, আই এম গন বি এ ফাদার এগেইন। বাক্যটা শেষ হতেই মানুষটার কণ্ঠ ভেঙে গেল খানিকটা। কায়রা জানতে চায়, আপনি খুশি তো? প্রিশান কায়রাকে কাছে টেনে বলল, আমার খুশি ঠিক কিভাবে বোঝাবো তোমাকে বলো তো কায়রা? এই গুড নিউজ শুনে তোমাকে জড়িয়ে ধরে পেটে চুমু খেয়ে দেখাবো ইয়াং অ্যাডাল্টদের মতো, এতে বুঝবে তুমি আমার খুশির মাত্রা। কারে কিছু বলে না, শুধু চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। আর প্রিশান অনুভব করলো আবার সেই একই অনুভূতি হচ্ছে তার, বাবা হওয়ার বিশেষ অনুভূতি। এদিকে কায়রা ভাবছে প্রিশানের অনুভূতি কি, কেমন। হঠাৎই প্রিশান জিজ্ঞেস করে, তুমি কি একবারও পিলগুলো নাওনি? কায়রা থমকে তাকালো, চোখে এখন কেমন যেন একটা স্বস্তির অস্থির অস্থির ভাব। ধীরে ধীরে মাথা নাড়ল সে। মেডিসিনগুলো পরে নেবে করে আর নেওয়া হয়নি খামখেয়ালি স্বভাবের কায়রার। প্রিশান একটু সামনে ঝুঁকে এলো, কায়রার হাতটা আপোষে নিজের মুঠোয় ভরল। কণ্ঠটা এবার আগের মতোই ভারী শান্ত। 10 সপ্তাহ চলছে কায়রা। ডিডন্ট ইউ নোটিস এনিথিং আনইউজুয়াল অ্যাট অল, ইভেন ওয়ান্স? কায়রা চোখ বড় বড় করে তাকালো। চরম বিভ্রান্ত হতবাক সে দৃষ্টি। এতক্ষণে মুখ খুলল সে, কোনো মতে বলল, আমি সত্যি বুঝতে পারিনি, সব কিছুই তো স্বাভাবিক লাগছিল। বমি টমি হয়নি, মাথাও ঘোরায়নি, আর কিভাবে বুঝবো বলুন? প্রিশান কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর আস্তে করে প্রশ্ন করলো, পিরিয়ডের লাস্ট ডেট কবে ছিল? প্রশ্নটা শুনেই কায়রার মুখ এক মুহূর্তের শূন্য রক্তশূন্য হয়ে গেল। সত্যি তো পিরিয়ড বন্ধ ছিল তার, আর পিরিয়ড মাঝে মাঝে এমনি অনিয়মিত হয়, তাই ভেবেছে এগুলো হয়তো স্বাভাবিক। কিন্তু এসব ভাবনা স্বপ্ন ভাবেনি সে। ধিমি গলায় বলল, 2 মাস আগে। প্রিশান আচমকা হেসে উঠল, নরম স্বরে হাস্যোজ্জ্বল গলায় বলল, কি করে ফেলেছ কায়রা? যদিও আমি একটু নার্ভাস, কিন্তু খুশিও লাগছে, খুব বেশি খুশি লাগছে। সে একটু থেমে আরও নরম গলায় বলল, বাচ্চারা শুনলে ওরা নিশ্চয়ই খুশি হবে। কায়রা এখনও স্থির হয়ে রয়েছে, চোখে প্রশ্ন, ভেতরে ঝড়। কিছুই ঠিকমতো বোধগম্য হচ্ছে না। এসব কিছু কি তাহলে সত্যি? গা সমানে কাঁপছে তার। প্রিশান হাত বাড়িয়ে কায়রার গালে রাখল। তার স্পর্শে কায়রার গা কাঁপুনি একটু থামলেও মনের দোলাচল থামল না। কিন্তু প্রিশান অনুভব করেছে কায়রার কাঁপুনি, তাই সামান্য ধমকে বলে, এই গাধা, স্বাভাবিক হও, কাঁপছো কেন তুমি? এই তাকাও আমার দিকে, সব ঠিক আছে তো?
কারা চুপ করে তাকিয়ে রইল কৃষাণের চোখের দিকে। এই মানুষটা এত সহজ কেন? নিজের বাচ্চা বলেই হয়তো। এদিকে কায়রা এখনো বুঝে উঠতে পারছে না তার প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত। হুট করে অনুভূতি শূন্য হয়ে গেছে সে, ধাতস্থ হতে সময় লাগছে মেয়েটার। এই নিয়ে দুইবার শুকনো ঢোক গিলল মেয়েটা। কৃষাণ সেসব বুঝে কায়রার গাল চেপে ধরে চুমু খেল না। এ যেমন তেমন চুমু নয়, একেবারে ঠোঁট দাবিয়ে চুমু খেয়েছে কৃষাণ। ডিসেন্ট অতিমাত্রা ভদ্রলোক কৃষাণের এই কাজে হা হয়ে গেল কায়রা। ঠোঁট জোড়া মৃদু খুলে গলা তার। তবে এসবে কায়রা কিছু বলল না, শুধু স্বামীর আদরটুকু অনুভব করলো চোখ বুজে। কৃষাণ সরে গেলে কায়রা চোখ খোলার পর শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল কৃষাণের দিকে। মানুষটার কণ্ঠে লুকিয়ে থাকা কাঁপনটা অনুভব করার চেষ্টা করছে, অনুভূতিগুলো বোঝার চেষ্টা চালাচ্ছে সে। এদিকে কৃষাণ ধীরে ধীরে হাত বাড়িয়ে কায়রার আঙুলগুলো ছুলো আবারও। জানতে চেল কৃষাণ, তুমি একবার বুঝতে পারোনি? কিছু সিমটম তো বোঝার কথা কায়রা। খুব নরম স্বরে জিজ্ঞেস করলো কৃষাণ। কায়রা মৃদু মাথা নাড়ল, তারপর কিছু ভেবে ঠোঁটের কোণে ক্লান্তি হাসি ফুটল সামান্য। ধিমি গলায় বলল, ও হ্যাঁ, কয়েকদিন আগে আমি বমি করেছিলাম প্রিহাদের সাথে ফাস্টফুড খেয়ে। আমি ভেবেছি ফুড পয়জনিং ছিল, গুরুত্ব দেয়নি তখন। কৃষাণ সরু চোখে তাকে রইল মেয়েটার দিকে। এই না বলল বমি টমি হয়নি, পরক্ষণে আবারও আচমকা হেসে ফেলল কৃষাণ এমন হাসি খুব কমই হেসেছে জীবনে, তবে স্বস্তি মিশে আছে এই হাসিতে। কায়রার চিন্তা দূর করে মেয়েটাকে থিতু করতে কৃষাণ আশ্বস্ত করে বলল, ইউ আর গোয়িং টু বি প্যারেন্টস কায়রা। ঘাবড়াচ্ছ কেন তুমি? কান্ট ইউ ফিল আওয়ার বেবি? এইবার কথাটা বলার সময় তার চোখ চকচক করে উঠল আনন্দে, যেন পৃথিবীর সবচেয়ে অসম্ভব সুন্দর খবরটা সে এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। কারা সেই থেকে তাকিয়ে আসছে মানুষটার দিকে। তারপর ধীরে মেয়েটা বলে উঠল, পারছি, কিন্তু ভয় লাগছে আমার। আমি নিজের ঠিক মতোই চলাফেরা করতে পারি না, আর ওরা দুজন। কৃষাণের হাসিটা থেমে গেল। আর এক দফা অবাক হলো সে। দুজন মানে? সে মৃদু একটু ঝুঁকে এসে অবিশ্বাস্য গলায় জানতে ছিল, দুজন মানে টুইন্স? কথাটা বলে কায়রা চোখ নামিয়ে ফেললো। আঙুলগুলো চাদরের উপর শক্ত করে চেপে ধরল সে। কৃষাণ আর কত বিস্মিত হবে? সে থেকে অবাকই হচ্ছে সে। আজকে কি তার অবাক হওয়ার দিন নাকি? এরই মধ্যে কায়রা বলে ওঠে, আমি যদি ভালো মা হতে না পারি, যদি কিছু ভুল করি? কৃষাণ এক মুহূর্ত দেরি করল না। আলতো করে কায়রার দুই হাত নিজের মুঠোয় নিয়ে বলল, কিচ্ছু ভুল হবে না, আমি আছি, সব সামলে নেব। কায়রা এবারে চুপচাপ রইল। কৃষাণের ওই আমি আছি বলা কথাতেই হাজার গুণ সাহস পেয়ে গেল মেয়েটা। সত্যি বলতে অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সিতে খুশির বদলে ভয়ের পরিমাণটাই বেশি ছিল তার। কারা ধারণা ছিল ও কিছু সামলাতে পারবে না, তাই অযাচিতেও ভয় দুশ্চিন্তে ঘিরে ধরেছিল তাকে। এখন আর চিন্তা নাই, কৃষাণ আছে তার সাথে। এরই মধ্যে কৃষাণ ধীরে তার কপালে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, লাভ ইউ ওয়াইফি। কথাটা কর্ণগোচর হতেই বিস্ময়ে চাইল কায়রা। ঠিক শুনেছে সে? কৃষাণ কখনো এই কথা বলেনি। আচমকাই কায়রার চোখ হঠাৎ ভিজে উঠল। এতদিনে শক্ত জেদি ভিজে মেয়েটা মুহূর্তে নরম হয়ে গেল। বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে উঠে কায়রা বলল, আপনি বাচ্চাদের জন্য আমাকে ভালোবাসলেন? কায়রার বোকামিতে কৃষাণ মাথায় নিচু করে নিঃশব্দে হেসে ফেলল, আর গভীর চোখে তাকে দৃঢ়স্বরে বলল, বাচ্চাদের জন্য আমি বাচ্চার মাকে ভালোবাসি, আর আমার জন্য আমি এই কায়রাকেই ভালোবাসি। কায়রার বিশ্বাস হচ্ছে না কেন জানি, ওর ভ্রম লাগছে সব। তাই আবারও জানতে চাইল, সত্যি আমাকে ভালোবাসেন তো? কৃষাণ এবার সামান্য তস্র চোখে চাইল, খানিকটা গম্ভীর গলায় বলল, তোমাদের এই জেনারেশনের প্রবলেমটা কি জানো? অতিরঞ্জিত বিষয়গুলো পছন্দ করো তোমরা। এখন কি এই বয়সে রোজ নিয়ে হাঁটু করে প্রপোজ করতে হবে তোমাকে? তবেই বিশ্বাস করবে তুমি? কায়রা কান্নার মাঝে হেসে ফেলল এবার। কৃষাণের পরনের শার্ট মুঠোয় চেপে ধরল কায়রা। এরপর আলতো করে মানুষটার প্রশস্ত বুকটায় মাথা রেখে বলল, না, ওসব করতে হবে না, বিশ্বাস করেছি আমিও তো ভালোবাসি। কায়রাকে বুকে আগলে নিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে কৃষাণ বলল, জানি।
দিনে 10 বার ভালোবাসার কথা না বললে তোমার তো আবার ভাত হজম হয় না। এখন কায়রা হাসছে, ওর শান্তি লাগছে ভীষণ। এমন একটা দিনের বহু অপেক্ষা করেছে সে। কৃষাণ এবার খুব সাবধানে হাত রাখলো কায়রার পেটের ওপর, আলতো করে ছুঁয়ে দিল উদরখানা। একটু ভয় পাচ্ছে সে, যেন একটু জোরে ছুলেই ভেতরে লুকিয়ে থাকা ছোট্ট অস্তিত্বরা কষ্ট পাবে, তাই খুব সাবধানী কৃষাণ। এই বাবা হওয়ার অনুভূতিগুলো খুব বিশেষ হয়, একমাত্র বাবারাই বোঝে, এর আনন্দ অন্য কেউ বুঝতে পারবে না। হাসপাতালে কাশির কেবিনটায় নিস্তব্ধতা, জানালার ফাঁক দিয়ে ঢুকে আসছে নরম আলো। সে জানালার দিকে তাকিয়েছিল কাশি, বাইরের সবুজভাব পরিবেশ দেখছিল সে। কাশির শারীরিক জটিলতা না থাকায় ভালোভাবেই নর্মাল ডেলিভারিতে বেবি হয়েছে। কাশির অবস্থা সন্তোষজনক থাকায় এখন নার্সদের আনাগোনা নেই বললেই চলে। একজন নার্স অবশ্য মেয়েটাকে পর্যবেক্ষণ করছে। স্যালাইনের টিউব হাতে লাগানো ছিল, দীর্ঘ সময় বেডে শুয়েছিল সে। তখন কাশি একটু নড়েছিল বলে ক্যানেলার টান লেগেছে হাতে, সাথে সাথে চোখ মুখ খিঁচে নিয়েছে মেয়েটা। বর্তমানে কাশি বেডে শুয়ে আছে, চুলগুলো কপালে লেগে আছে ঘামের কারণে। শরীর এখনো দুর্বল, কিন্তু মুখে এক শান্ত ক্লান্তি। একটা দীর্ঘ যুদ্ধ শেষ হয়েছে আর সে এখন শুধু ভারী ভারী নিঃশ্বাস নিচ্ছে। তার পাশে স্যালাইন চলছে ধীরে ধীরে, শরীরের ভেতর থেকে এখনো হালকা কাঁপন অনুভব করছে সে। কিন্তু চোখ বন্ধ করে ছেলের মুখ ভাসতেই মনে হচ্ছে সব কষ্ট একটু একটু করে কমে যাচ্ছে। একজন নার্স তার ব্লাড প্রেশার চেক করলো, তারপর নার্সটি নরম গলায় বলল, সব ঠিক আছে, একটু বিশ্রাম নিন, অসুবিধা হলে জানাবেন। কাশি হালকা মাথা নাড়ল, কথা বলার মতো শক্তি এখনো পুরোটা ফিরে আসেনি। তার চোখ একটু খুঁজে ফিরল কায়রাবকে, লোকটা আসছে না কেন এখনো। ক্রমেই অধৈর্য হচ্ছে কাশি। একটু পরই সে শুনল দরজার পাশে কারোর পায়ের শব্দ, কেউ আসছে। কায়রাব আসছে কি? হ্যাঁ, কায়রাব এসেছে। সে ঢুকতে নার্স বেরিয়ে গেল। কেবিনের বাতাস এখন একটু বদলালো। কাশির চোখে যে উদ্বেগ ছিল তা পাল্টে সেই উদ্বেগের ভিতরে স্বস্তি এসেছে। কায়রাব ভেতরে এসে এগিয়ে গেল বেডের দিকে, দেখল কাশি শুয়ে আছে ক্লান্ত শরীরে। ক্ষণে ক্ষণে এদিক সেদিক তাকাচ্ছিল সে। এদিকে বাচ্চাকে নিউবর্ন কেয়ার ইউনিটে রাখার পর অবস্থা স্থিতিশীল হলে মায়ের কাছে আনা হয়েছে। সদ্য জন্ম নেয়া শিশুটি পাশের বেডে, ছোট বেডে ঘুমিয়ে আছে, মাঝে মাঝে হালকা নড়াচড়া করছে। বাচ্চাটাকে আনার পর একটু থিতু হয়েছে কাশি। পাশে সদ্য জন্ম নেয়া শিশুর উপস্থিতি যেন পুরো ঘরটাকে আনন্দের জানান দিচ্ছে। কায়রাব মাথা নিচু করে কাশির কপালে আলতো করে চুমু দিল। সেই চুমুতে ছিল এতক্ষণের ভয়, ভালোবাসা আর তাকে আরও একবার বাবা হওয়ার সুখটুকু দেওয়ার জন্য অগাধ কৃতজ্ঞতা কায়েসের প্রতি। একটু পর কায়রাব সরে আসে, এরপর চেয়ারে বসে কায়েসের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর সে শান্ত গলায় বলল, এখন কেমন লাগছে? কাশির চোখ আধ খোলা করে ক্লান্ত হাসি দিয়ে বলল, মোটামুটি, কিন্তু তখন মনে হচ্ছিল এই বুঝি মরে গেলাম। কায়রাব গম্ভীর স্বরে বলল, আজে বাজে কথা বলবে না, আর ডাক্তার বলেছে বিশ্রাম দরকার, কথা কম বলবে। কাশি একটু ভুরু কুঁচকে বলল, আপনি সবসময় এমন আদেশ দেন কেন? আমি আপনার বাধ্যগত জনগণের কেউ নই। এখন আমি। কায়রাব প্রশ্নবিদ্ধ চাহনি দিলে কাশি অল্প থেমে গিয়ে মৃদু হেসে বলে ফেলল, আমি এখন 2টো সন্তানের মা। বিনিময়ে কায়রাবের মুখে নরম হাসি ফুটে উঠল। সে ধীরে উঠে এসে বিছানার পাশে দাঁড়ালো আর আস্তে করে বলল, হ্যাঁ, এখন তুমি অনেক বড় দায়িত্ব, দুজনকে সামলাতে হবে, সাথে আমাকেও। কাশি মৃদু হাসলো এবার। সে এক মুহূর্ত চুপ করে তাকিয়ে রইল স্বামী নামক মানুষটার দিকে। তারপর নরম গলায় জানতে চাইল, আপনি তখন ভয় পেয়েছিলেন তাই না? আপনার হুমকি ধমকি শুনেছি আমি। কায়রাব একটু থেমে গেল, বলল, ভয়? হ্যাঁ, তা একটু পেয়েছিলাম। তারপর আল্লাহকে ডেকেছি, জানতাম তিনি আমাকে নিরাশ করবেন না। কাশি চোখ নামিয়ে নিল, আবারও জানতে চাইল, আপনি পুরোটা সময় ছিলেন তো বাইরে? আপনি কিন্তু কথা দিয়েছিলেন থাকবেন। ছিলাম, একটুও সরিনি কোথাও। তোমার অবস্থা প্রথমে শুনে তারপর কোলে নিয়েছি ছেলেকে। কাশি হাসলো, এরপর কানের কথা মনে হতে অস্থির হয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা কান কোথায়?
সারাদিন দেখিনি ছেলেটাকে, কি খেয়েছে ও। কায়রাব কায়েসের হাত ধরে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, প্রীতিশার কাছে আছে ও। ছেলের খবর আমি নেইনি ভেবেছ? বাসায় যাব কায়রাব, এখানে থাকলে আরও অসুস্থ হব আমি। বাসায় নিয়ে চলুন আমায়। যাব, কিন্তু কাল সকালের আগে ডিসচার্জ করবে না। আজকের দিন এখানেই থাকতে হবে। এই কথার পর কিছুক্ষণ দুজনে চুপ। এরপর কায়রাব ঝুঁকে এসে পরপর বেশ কয়েকবার চুমু খেলো কায়েসের হাতে, কপালে, গালে। কায়েসি ঘাড় ঘুরিয়ে বাচ্চাকে দেখল এক পলক, কিন্তু পরক্ষণে কি যে হলো তার, কায়েসি হঠাৎ হু হু করে কেঁদে উঠল। এতক্ষণ চেপে রাখা সব অভিমান এক লহমায় ভেঙে পড়ল। সে কায়রাবের কলার মুঠোয় চেপে শক্ত করে ধরে ফেলল, বলল, আপনি? কাশির ঠোঁট কাঁপছে। কায়রাব ভড়কে গিয়ে বলল, আরে কাঁদছ কেন আবার? কাশি কান্নারত গলায় ফুঁপিয়ে উঠে বলল, আপনি আমার জীবনে আগে কেন আসলেন না? আগে এলে হয়তো আমি এত কষ্ট পেতাম না, সব কিছু সুন্দর হতো। এর জন্য আমিও আপনাকে ক্ষমা করব না। কায়রাব এক মুহূর্ত চুপ করে রইল, ঠোঁট ছড়িয়ে হাসল সে। তারপর খুব ধীরে মুচকি হেসে শান্ত গলায় বলল, দুর্বল শরীরে তেজ দেখাচ্ছ, সুস্থ হওয়া আগে, তারপর ঝগড়া করব দুজনে, আপত্তি নেই, কিন্তু এখন আমার ঘোর আপত্তি। কাশি আরও জোরে কাঁদল, কিন্তু তার চোখে রাগের চেয়ে বেশি ছিল অভিমান। কায়রাব এবার তার হাতটা আলতো করে ধরে ফেলল আর বড্ড আবেগ নিয়ে বলল, শোনো, আগে আসি বা পরে ওটা ফ্যাক্ট না। ফ্যাক্ট একটাই, তুমি সবসময় আমারই ছিলে কাশি, আজও, কালও, আমার জীবনের শেষ দিন পর্যন্ত। কাশির কান্না একটু ধীর হলো, নাক টানল সে। তার আঙুলের জোর কমে গেল, কিন্তু হাত ছাড়ল না। ওভাবেই কাশি বলল, একটু জড়িয়ে ধরুন তো, ভালো লাগছে না। কায়রাব হাসে, একটু এগিয়ে এসে খুবই আলতো করে জড়িয়ে ধরল তার অত্যাধিক মাত্রার তেরা বদরাগী বউটাকে। কায়রাবের নিজেরও স্বস্তি হলো এতক্ষণ ভেতরে ভেতরে প্রচুর তরপাস ছিল সে। এখন তনুমন সব শীতল হয়েছে, আবার কায়সিরও ভালো লাগছে। যত যাই করুক, যত হম্বিতম্বি করুক না কেন, দিন শেষে এই কায়রাব ছাড়া তার কেউ নেই এই দুনিয়ায়। এই সত্য অস্বীকার করতে পারবে না সে। কাবির মাতৃবাড়িতে ফিরেছে বিকেলের পর, আর দেরি করেনি। কায়রাকে পিশান নিয়ে যাওয়ার পর একেবারে কায়েসের সাথে দেখা করে কাবির ফিরে এসেছে। বেলা হয়েছে অনেক। সেই সকালে খেয়ে বের হয়েছিল সে। কাবির ঘরে ঢুকে প্রথমে খেয়াল করলো কান বিছানায় ঘুমোচ্ছে। একেবারে গভীর ঘুমে তলিয়ে আসছে সে। কানের হাতে ধরা এখনো স্পোর্টস কার খেলনাটা, যেটা কাবির কিনে দিয়েছিল মাসখানেক আগে। তা দেখে চোখে একটু প্রশান্তি নিয়ে কাবির পরনের শার্ট খুলতে খুলতে চারপাশে তাকালো, বউকে খুঁজল, কিন্তু প্রীতিশা কোথাও নেই। ভেবেছিল সে হয়তো ঘরেই থাকবে, কিন্তু পাওয়া গেল না। শার্ট খোলা শেষে স্যান্ডো গেঞ্জিখানাও টেনে টুনে খুলে ফেলল অত্যাধিক গরমের জন্য। এখন কাবিরের পরনে শুধুমাত্র জিন্স প্যান্ট, গায়ে কিচ্ছুটি নেই। ওভাবেই উদাম গায়ে ধীর পায়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে গেল সে। কারণ বউয়ের দেখা এখানে মিললেও মিলতে পারে। তাই হলো রান্নাঘরের দরজায় এসে থেমে দাঁড়ালো কাবির। ভেতর থেকে ভেসে আসছে প্রীতিশার হাতের রান্নার পরিচিত সুঘ্রাণ। আর ঠিক সেই মুহূর্তে কাবির দেখল প্রীতিশা ব্যস্ত হাতে রান্নায় মন দিয়েছে। আর কোনো খেয়াল নেই সে। চুলের গোছা কাঁধে এলোমেলো হয়ে পড়ে আছে, পিঠটা ঘেমে ভিজেছে। কাবির আর নিজেকে আটকে রাখতে পারল না। নিঃশব্দে এগিয়ে গিয়ে পেছন থেকে জাপটে ধরে বাহু বন্ধনীতে আবদ্ধ করল মেয়েটাকে। দু হাতে জড়িয়ে ধরল সরু মেয়েলি কোমরখানা। হঠাৎ কেউ জাপটে ধরায় কিঞ্চিত চমকে উঠল প্রীতিশা, কিন্তু পরমুহূর্তে বুঝে গেল হাতের মালিকার এই স্পর্শকার। তাই আর প্রতিরোধ করল না, বরং আগের মতোই হাত চালিয়ে রান্নায় মন দিল। কাবির নরম গলায় বলল, আজকে সারাদিন কি পরিমাণ মিস করেছি তোমারে, বাপরে বাপ, কি জানি করেছো তুমি আমারে, জাদুটোনা না? প্রীতিশা ঠোঁটের কোণে লাজুক হাসি টেনে বলল, খালি বাজে কথা না, উল্টো তুমি বলো, তুমি আমাকে কি করেছো? আমিও সারাদিন তোমাকে মিস করেছি। কাবির একটু থেমে নরম স্বরে বলল, তাই নাকি? প্রীতিশা হালকা মাথা নাড়ল, তারপর হঠাৎই জিজ্ঞেস করলো, আচ্ছা এখন বলো ভাবির কি অবস্থা? মা আর বাচ্চা দুজনেই সুস্থ আছে তো? কাবির শান্ত গলায় উত্তর দিল, হ্যাঁ
দুজনেই সুস্থ, ছেলে হয়েছে, বাহ ভালো তো। প্রীতিশার চোখে স্বস্তির আলো ফুটে উঠল। এদিকে কাবির লক্ষ্য করলো প্রীতিশার রান্না প্রায় শেষ, তাই কাবির আগ বাড়িয়ে গ্যাসের সুইচটা বন্ধ করে দিল। এরপর প্রীতিশাকে নিজের বুকে ঘুরিয়ে আনলো। এখন কাবিরের চোখে দুষ্টু হাসি। আরও একটা সুখবর আছে, শুনলে তো ফাল দিবা। প্রীতিশা ভুরু কুঁচকে তাকালো। কি? কাবির একটু ঝুঁকে এসে বলল, তোমার ভাইয়ে ওরফে গভীর জলের ফিশ তো আকাম করে ফেলাইছে। বাবা হব সে, আর সেটাও একটা না দুইটা টুইন্স। মুহূর্তে প্রীতিশার চোখ বড় হয়ে গেল, হা হয়ে গেল প্রায়। বিস্ময়ে তার ঠোঁট আলতো করে কেঁপে উঠল। জলজলে চোখে আগ্রহী হয়ে জানতে চাইল, কি বলছো কাবির, সত্যি? ভাইয়া তো কিছুই জানালো না আমাকে। কাবির মাথা নাড়ল, সে নিজেও জানতো না, আজকেই জানছে। একটু পরে ফোন দিবেনি তোমারে, দেখো। কথাটা শেষ করে কাবির আবারও প্রীতিশার দিকে ঝুঁকতে গেল, কিন্তু এবার প্রীতিশা দ্রুত এক পা পিছিয়ে সরে গিয়ে হেসে ফেলল আর কড়া গলায় কাবিরের প্রস্তাবে নাকচ করে বলল, এখন না সরো, বাইরে থেকে এসেছো, গোসল করো গিয়ে। তুমি গোসল করে আসলে আমিও যাব, এমনিতে আজ যে বেলা হয়ে গেছে আমার। প্রীতিশার কথাটা শেষ হতেই কাবির একটু থমকে গেল, তবে তার চোখে সেই চেনা দুষ্টু আলোটা আবার জ্বলে উঠল। এবার সে বেশিক্ষণ স্থির থাকতে পারল না, তাই কাবির ধীরে ধীরে এক পা করে এগিয়ে আসতে থাকে। প্রীতিশাও এক পা করে পেছনে যেতে থাকে। কাবির দুষ্টু গলায় বাঁকা হেসে নিজের ঘাড়ে হাত বুলিয়ে এগিয়ে আসতে আসতে বলে, গোসলই তো করতামই, কিন্তু ভাবলাম আজকে তোমার সাথে গোসল করবো, আর একটা অ্যাডভেঞ্চার হব, কিন্তু আসো প্রীতি, মজা হবে। প্রীতিশা পেছনে যেতে যেতে দেয়ালে পেট ঠিকিয়ে দেয়। কাবিরের মতলব বুঝতে আর বাকি নেই তার। লজ্জায় হাত গুটিয়ে ফেলল সে, তবে ঠোঁটে লাজুক চাপা হাসি দেখা যাচ্ছে। প্রীতিশা খানিকটা তুতলে বলল, না যাও তুমি, এখন কোনো অ্যাডভেঞ্চার চাই না আমার, আগে ফ্রেশ হও গিয়ে। কাবির এক পা এগিয়ে এসে প্রীতিশার হাতখানা খপ করে ধরল। আমি তো ফ্রেশই থাকি অল টাইম, গোসলও কর্ম প্রীতি, তার আগে কাছে আসো। প্রীতিশা এক সেকেন্ড তাকে রইল, তারপর হালকা ধমকের সুরে বলে, তারপর বলল, কাবির না, এখন না, তুমি সারাদিন বাইরে ছেড়ে ক্লান্ত, আগে গোসল করে এসো। কাবির আবারও একটু কাছে ঝুঁকল, হাসকি গলায় বলল, তুমি কাছে আসলে ক্লান্তি আসবো না। এবার প্রীতিশা সত্যিই একটু পিছু হটল, কারণ দুজনের ঠোঁট ছুঁই ছুঁই। মেয়েটা চোখ নামিয়ে নিল, কিন্তু গলায় স্বর তার দৃঢ়। আমি বলেছি না আগে গোসল, এরপর যা বলার বলো। কাবির থেমে গেল। তার মুখে এক মুহূর্তের জন্য হালকা মন খারাপের ভাব নামলো। বাচ্চাদের মতো ঠোঁট উল্টালো কাবির। তা দেখে প্রীতিশা অসহায় চোখে তাকালে পরপরই কাবির হেসে ফেলল। একটু ঝুঁকে প্রীতিশার অধরে ঠোঁট ছুঁয়ে বলল, আচ্ছা ঠিক আছে, যাও, তুমি জিতলা। প্রীতিশা স্বস্তির নিঃশ্বাস ফেলল, আমি জিতিনি, যেটা সঠিক সেটাই বলেছি। কাবির বাথরুমের দিকে হাঁটতে হাঁটতে আবার ফিরে তাকালো, চোখ টিপে বলল, প্রীতি বুঝছো কিন্তু, এখন কারো আসতে দিলা না, গোসল কইরা আমি আবার তোমার কাছে আসমু। তখন প্রীতিশার সঙ্গে সঙ্গে চোখ বড় করে বিমূঢ় হয়ে তাকালো কাবির। এবার কাবির হাসতে হাসতে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। বাথরুমের ভেতর থেকে পানির শব্দ আসতেই প্রীতিশা দরজার সামনে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে নিজের ঠোঁটে আঙুল ছুঁয়ে অজান্তে হাসলো আর মাথা নেড়ে ফিসফিস করে বলল, এই কাবির কখনো ভালো হবে না, চরম বদমাস। বিকেল তখন প্রায় 5:30। সূর্যটা আকাশের কোণে হেলে পড়েছে। উঠানের একপাশে লম্বা ছায়া ফেলেছে বাড়ির গাছপালা। বাড়িটা আপাতত শান্ত, কারণ প্রিভান আর প্রিহা দুজনেই যে যার প্রাইভেটে গেছে। ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে যাবে তাদের। এদিকে বাড়িতে ফিরেই প্রিশান প্রথমেই নিজামুদ্দিনের সঙ্গে দেখা করে সুখবরটা জানিয়েছে। বৃদ্ধ মানুষটার চোখে আনন্দের ঝিলিক, মুখে সন্তুষ্টির হাসি দেখে প্রিশান নিজেও আপ্লুত। এরপর প্রীতিশাকে ফোন করেছিল প্রিশান, কিন্তু রিং বাজলেও কেউ ধরেনি। হয়তো ব্যস্ত, তবে প্রিশানের খুব ভালো করেই জানা কাবির ঠিক আগেই সব জানিয়ে দিয়েছে তার বোনকে। এরপরই সে কায়রাকে নিয়ে এসেছে বাইরের উঠানে। উঠানের এক কোণে ছোট্ট পুল, পানিটা স্থির, আকাশের আলোয় নীলচে রূপালী হয়ে উঠেছে। সেখানে দুটি চেয়ার পেতে বসিয়েছে কায়রাকে। তারা হাতে গুজে দিয়েছে কাপড় আর তোয়ালে। প্রিশান আজ বলেছে এখানে গোসল করবে সে,
আর সত্যি কথা মতোই সে নেমে পড়েছে পুলে। কায়রা চেয়ারে হেলান দিয়ে বসে আছে, চোখে সন্দেহ আর কৌতূহলের মিশ্র ছায়া। লোকটার হুটহাট এমন আচরণ সে এখনো পুরো বুঝে উঠতে পারছে না। তার মতিগতির পরিবর্তন বেশ অদ্ভুত লাগছে। শেষে কায়রা মনের কথা বলে ফেলল, আপনি গোসল করবেন ভালো কথা, কিন্তু আমাকে এখানে বসিয়ে রেখেছেন কেন? কৃষণ শুনতে পেয়ে পুল থেকে ভুরু কুঁচকে তাকালো, গলায় একরকম অবিচল দৃঢ়তা। হ্যাঁ, তোমাকে ঘরে একা রাখি আর তারপর তুমি মাথা ঘুরে পড়ে যাও। পরে বললো, তুমি বুঝতে পারোনি কি থেকে কি হলো। আই ক্যান টেক দ্য রিস্ক। আমি যতক্ষণ বাড়িতে থাকবো তোমাকে কাজ ছাড়া করছি না। কারা হতভম্ব হয়ে গেল, এসব কি বলল? সে কি ইচ্ছে করে মাথা ঘুরে পড়ে গেছিল নাকি? এতটা স্বাভাবিকভাবে কেউ এমন একজনকে অপমান করে কথা বলে? সে ফোঁস করে শ্বাস ছাড়ল, তারপর নীরবে তাকে রইল পুলের দিকে কৃষাণের পানে। কৃষাণ তখন পুলে ডুব দিল, কিছু মুহূর্ত পরে উঠে এলো। চুল থেকে টপ টপ করে পানি ঝরছে, তার মাংসাশী মাসলগুলো ফুলে ফেঁপে উঠছে বারংবার। বুক পিঠের শক্ত পেশিগুলো উকি দিচ্ছে কায়রাকে দেখতে। কৃষাণের গা বেয়ে নেমে আসছে স্বচ্ছ ফোঁটা। সূর্যের আলো যেন মুক্তোর মতো চিকচিক করছে প্রতিটি পানির বিন্দু। কৃষাণ একবার এপাশ ওপাশ সাঁতরে নিল, তারপর আবার ডুব দিয়ে উঠল। কায়রা আনমনেই তাকিয়েছিল সেদিকে, চোখ ফেরাতে পারছিল না, আবার চাইল না। কিছুক্ষণ পর কৃষাণ উঠে এলো পুল থেকে। ভেজা শরীর থেকে এখনো টপ টপ করে পানি পড়ছে। কৃষাণ এসে কায়রার কোল থেকে তোয়ালে তুলে নিল, ধীরে ধীরে গা পিঠ মুছতে লাগলো। তারপর একবার কায়রার দিকে তাকিয়ে হালকা হাসলো। কায়রা ধরা পড়ে গেলে নিজের ভেতরের অস্থিরতায় তাড়াতাড়ি চোখ সরে নিল। সামান্য কেশে কায়রা বিড়বিড় করে বলল, ইচ্ছে করে এসব করবে আর দোষ পড়ে আমি তাকালে? কথাটা শেষ হতে উঠে দাঁড়ালো। কায়রা দেখলো কৃষাণ মাথা মোছেনি ভালো করে, তাই কৃষাণের দিকে তাকিয়ে বলল, মাথাটা মুছেন ভালো করে, এখনো পানি পড়ছে, ঠান্ডা লেগে যাবে। কৃষাণ তোয়ালেটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও তুমি মুছে দাও। কায়রা এবার অবাক হলো না, এটাই তো স্বাভাবিক। সে তোয়ালে হাতে নিয়ে কৃষাণের ভেজা চুল আলতো করে মুছতে লাগলো। কিন্তু সেই মুহূর্তে কায়রার আঙুল তার ভেজা চুল মোছার পাশাপাশি কয়েকবার না চাইতো কৃষাণের শরীর ছুঁয়ে যাচ্ছিল। লোকটার গা এখন প্রচণ্ড রকম ঠান্ডা, তাই ছোঁয়া পেয়ে কায়রার শরীরটা হালকা কেঁপে উঠল তার নিজেরই অজান্তে। বুকের ভেতর এক অদ্ভুত শিহরণ দৌড় দিল। কায়রার গলা শুকিয়ে এলো মুহূর্তেই, তবে কৃষাণ কিন্তু নির্বিকার, স্থির, শান্ত। সে যেমনটা বরাবরই থাকে। হঠাৎই কৃষাণ ঝুঁকে দূরত্ব ক্ষীণ করল দুজনার। এরপর কৃষাণ কায়রার মুখের খুব কাছে এসে বলল, ওয়ানা কিসমি। কথাটা শুনতে কায়রার বুক ধক করে উঠল, বিস্ময়ে বড় হয়ে গেল তার চোখ জোড়া। এক মুহূর্তে চারপাশে সব শব্দ যেন থেমে গেল। বাতাস পর্যন্ত স্তব্ধ। ঠোঁট নড়ল তার, কিন্তু কোনো শব্দ বের হলো না, কারণ কায়রা বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে আছে। কায়রা কিছু বুঝে ওঠার আগেই কৃষাণ আলতো করে দু হাতে তার মুখটা আগলে নিল। তারপর ধীরে গভীর আকাঙ্ক্ষায় নিজের অধর ছুঁয়ে দিল কায়রার ঠোঁটে। একটা দীর্ঘ আবেশময় চুম্বনে হারিয়ে গেল দুজন। সময় যেন সত্যিই থেমে গিয়েছিল তখন। বাইরে সন্ধ্যা নামছিল ধীরে ধীরে, অথচ তাদের ভেতর অন্য ঝড় বয়ে যাচ্ছিল। কৃষাণ আজ খুব ধীরে, খুব যত্ন নিয়ে চুমু খাচ্ছিল কায়রাকে। কায়রার আঙুল অজান্তেই মুঠো হয়ে চেপে ধরল কৃষাণের কাঁধ। আবেশে চোখ দুটো বন্ধ হয়ে এলো তার। বুকের ভেতর অদ্ভুত এক কাঁপুনি ছড়িয়ে পড়ল। ঠিক কতক্ষণ এভাবে কেটে গেল তা দুজনের কেউই জানল না। তখন তাদের মনে হচ্ছিল পৃথিবীতে এই মুহূর্ত ছাড়া আর কিছুই গুরুত্বপূর্ণ নয়, হতেই পারে না। কৃষাণ অবশেষে সুখবরটি জানিয়ে দিয়েছে প্রিভান আর প্রিহাকে। খবরটা শুনে প্রিহা স্বাভাবিক প্রতিক্রিয়ায় খুশি হলেও প্রিভান চুপ ছিল। কেন জানি ওর ভয় হচ্ছিল ভীষণ। যদি তার বাবার ভালোবাসা বদলে যায়, যদি নতুন আশা ছোট্ট প্রাণগুলো তাদের জায়গা কেড়ে নেয়, এই প্রশ্নগুলোই নিঃশব্দে কুরে কুরে খাচ্ছিল ওকে। এদিকে ঘরের ভেতর এক শান্ত বিকেল। চেয়ার টেনে কৃষাণ বসেছে ছেলেমেয়েদের সামনে, আর বিছানার উপর বসে আছে প্রিহা আর প্রিভান। কৃষাণ কিছুক্ষণ ছেলেকে স্থির চোখে দেখল,
তারপর নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, প্রিন্স তুমি কি খুশি হওনি? প্রশ্নটা শেষ হতেই প্রিহা রেগে গিয়ে বলে উঠল, কিসের খুশি হবে না ও? মানে কি ও সি বোলিং চাও না? সেই হিসেবে পাপা তো আমাকেও ভালোবাসে। তোর ভাগে কম পড়ছে নাকি? প্রিভান নিচু গলা বলল, তুই আর ওরা এক না আপু? হোয়াট? রাগে আরও কিছু বলতে যাচ্ছিল প্রিহা, কিন্তু প্রিশানের একটুখানি দৃষ্টিতে সে থেমে গেল। প্রিশান ইশারায় মেয়েকে থামিয়ে দিয়েছে। ঘরটা আবার নীরব। প্রিশান ছেলের দুই হাত নিজের মুঠোয় নিল, তারপর আলতো করে সেখানে একটা চুমু খেয়ে বলল, তোমাকে কি আমি কখনো কায়রাকে মা ডাকতে বলেছি? বা কায়রা কি কখনো নিজেকে তোমাদের মা বলতে বলেছে? নিশ্চয়ই না, তাই না? তোমরা নিজেরাই মম ডাকা শুরু করেছিলে নিজেদের ইচ্ছেতে। আমি বাধা দেইনি, দিতেও পারতাম না, কারণ ভালোবাসা কখনো জোর করে হয় না। একটু থেমে প্রিশান আবার বলল, এটা সত্যি যে কায়রা তোমাদের মা নয়, তেমনি এটাও সত্যি ওই ছোট্ট প্রাণ দুটো যে আমার কি ওদের ভালোবাসা উচিত নয় প্রিভান? প্রিভান ধীরে মাথা তুলে প্রশ্ন করল, আমাদের থেকেও বেশি ভালোবাসবে পাপা? প্রিশানের ঠোঁটে এক অদ্ভুত শান্ত হাসি ফুটল। ভালোবাসা কি কোনো দাড়িপাল্লা দিয়ে মাপা যায় প্রিন্স? তুমি, প্রিহা, ওই দুটো বেবি, সবাই আমার প্রাণ, না কম না বেশি। তবে হ্যাঁ, প্রিহার ব্যাপারটা একটুখানি আলাদা, আমি নিজেও স্বীকার করবো এটা। জেনে রাখো, যদি আমি আমার কোনো সন্তানকে বাকিদের থেকে একটু বেশি ভালোবেসে থাকি, তাহলে সেই সন্তান নিঃসন্দেহে প্রিহা। প্রিহা চমকে উঠল, আর প্রিভান অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? আপুকে বেশি কেন? প্রিশান একটু দূরে কোথাও তাকে ধীরে বলল, কারণ প্রিহা আমার প্রথম সন্তান। প্রিহা আমাকে প্রথম সেই বাবা বাবা অনুভূতি দিয়েছে। প্রথম বাবা ডাকটা আমি ওর মুখ থেকেই শুনেছি। ওই অনুভূতি বোঝাতে পারবো না তোমাদের। তাই ভালোবাসার দাড়িপাল্লায় আমার সন্তানের মাপা হলে প্রিহার দিকের ওজনটা একটু বেশি হবে। প্রিহা প্রসন্ন হলো প্রিশানের কথায়। প্রিভানের নিজের ভেতরের অস্থিরতা থামলেও সে চুপ। হঠাৎ প্রিহা মজা করে বলল, নে এবার আমাকে হিংসে কর স্টুপিড ব্রেইনলেস। প্রিশান সঙ্গে সঙ্গে থামিয়ে দিল মেয়েকে। তারপর প্রিভানের থেকে জানতে চায়, আর কোনো অভিযোগ বা সন্দেহ আছে আমাকে নিয়ে? প্রিভান ঠোঁট উল্টে বলল, আমি সবসময় ভুলভাল ভাবি কেন পাপা? কই আপু তো আমার মতো ভুল করে না। আমি কেন? আমি সত্যি তোমার ভালো ছেলে না। এইবার কোনো উত্তর নয়, শুধু প্রিশানের বুক ভরা আলিঙ্গন পেল প্রিভান। ছেলের পিঠে মৃদু হাত বুলিয়ে বলল, এসব বলে না, তুমি আমার ভালো ছেলে, বেস্ট ছেলে, শুধু একটু ওভার থিঙ্কিং করে ফেলেছ, ব্যাপার না। প্রিভান সরে এসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, একটা কথা মনে রাখবে প্রিভান, তোমরা প্রত্যেকেই আমার কাছে সমান। তাই কোনো ভাই বোন নিয়ে মনে কখনো বিদ্বেষ রাখবে না। পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কের নাম ভাই বোন। প্রিভান ধীরে মাথা নাড়ল, অর্থাৎ সে বুঝেছে। এরপর প্রিশান প্রিহার দিকে তাকে বলে, তাহলে প্রিন্সেস, তোমার কোনো অভিযোগ আছে পাপার প্রতি? প্রিহা ভুরু কোঁচকে বলে, সিরিয়াসলি পাপা আমাকে জিজ্ঞেস করছে এসব? আমি তোমার সেই ছোট্ট অবুঝ মেয়েটি নই, যথেষ্ট বুঝদার হয়েছে আমি, ভালো মন্দ দুটোই বুঝি, আর তোমার প্রতি অভিযোগের কথা স্বপ্ন ভাবতে পারি না। আই জাস্ট লাভ ইউ পাপা মোর দ্যান এনিথিং। প্রিশান হাসে বলে, এত বড় কবে হয়ে গেলে? প্রিহা আলতো হাসলো। ঠিক তখনই ঘরের দরজার সামনে দাঁড়ায় কায়রা। দরজায় দাঁড়িয়ে আলতো করে নক করলো সে। প্রিশান না তাকিয়ে বলল, অপরিচিতের মতো নক কেন কায়রা? জাস্ট কাম। কায়রা ভেতরে এসে শান্ত গলায় বলল, ছেলেমেয়েদের তার বাবার সাথে প্রয়োজনীয় কথাবার্তা থাকতেই পারে, এভাবে হুটহাট আমার ঢোকা উচিত নয়। কায়রা গিয়ে প্রিভানের পাশে বসে পড়ল। এরপর প্রিভানের দিকে তাকে বলল, তোমাকে আজও বুঝতে পারলাম না প্রিভান, কখনো যত্ন করো, কখনো দূরে ঠেলে দাও, কখনো মম ডাকো, কখনো আন্টি, তুমি আসলে কেমন বুঝি না আমি। প্রিভান সরল গলায় শান্তভাবে বলল, আমি কবে যত্ন করলাম তোমার? কায়রা হেসে উঠল, কেন করনি? স্কুল থেকে ফেরার সময় টুকটাক আমার পছন্দের খাবার আনা, আমার উল্টাপাল্টা কাজ লুকানো, আমাকে তোমার পাপার বকার হাত থেকে বাঁচিয়ে নেয়া, এসব করতে না তুমি? এগুলো কি বলো? প্রিভান মাথা নাড়ে। কায়রা হেসে হঠাৎ প্রিশানকে বলল, আপনাকে আজ সত্যি বলে দেই, কিছুদিন আগে ভাবির বাসায় যাওয়ার সময় আপনার গাড়ি নিয়ে গিয়েছিলাম।
কিন্তু ফিরেছিলাম গাড়ির পেছনের কাঁচ ভেঙে। ওই দিন আপনি জিজ্ঞেস করলেন না গাড়ির কাঁচ ভেঙেছে কে? ওই দিন আসলে কাঁচটা আমি ভেঙেছিলাম, কিন্তু প্রিভান দোষ নিজের ঘাড়ে নিয়ে বলেছে ওর বল লেগে কাঁচ ভেঙেছে। কথাটার ডাহা মিথ্যা। সেদিনের সব দোষ আমার ছিল। প্রিশান চুপ করে রইল, থমকে গেছে সে, তার চোখে বিস্ময়। প্রিহ অবাক। প্রিশান বিস্মিত হয়ে তাকায় ছেলের দিকে। প্রিভান কিছু বলে না, চুপ মেরে থাকে। কারা আবার বলল, শুধু তাই নয়, 2 মাস আগে সকালে যে কুলকুচির পানি পড়েছিল এক লোকের গায়ে, সেটা আমি ফেলেছিলাম, প্রিভান না। প্রিশান কি বলল বুঝতে পারে না। কায়রা এবার প্রিহা আর প্রিশানকে বলে, আমি কখনো তোমাদের দুজনের মা হতে পারবো না, পেটে ধরে নিজে, তাই সম্ভব না এটা। জানি জীবন্ত আর সিনেমা নয় যে তোমরা আমাকে মেনে নেবে, আর মা হওয়ার মতো বুঝতে আর পরিপক্ক নই আমি। তাছাড়া অবাক করার বিষয় হলো আমার পেটে যে দুটো রয়েছে ওদেরই আমি ফিল করতে পারছি না। কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। তোমার পাপা জানে সব। তবে হ্যাঁ, তোমাদের পাপার পর তোমাদের জীবনে যাকে সব মুহূর্তে পাশে পাবে সে মানুষটা আমি হব। প্রিহার বেস্ট ফ্রেন্ড তো হয়ে গেছি, এবার প্রিভানের বাকি। আর ভালোবাসার কথা যদি বলো তাহলে বলবো আমি তোমাদের দুজনকেই ভালোবেসে ফেলেছি। আমি ওই রাগী অবুজ প্রিভানকেও ভালোবাসি, আবার কেয়ারিং প্রিভানকেও ভালোবাসি। আমি আগাগোড়া মিষ্টি মিষ্টি প্রিহাকেও ভালোবাসি। প্রিহা এগিয়ে এসে কায়রার হাত ধরল। খারাপ লাগলো, তোমার কথাগুলো সত্যি মম। মাকে খুব বেশি দিন না পেলেও আমরা হয়তো আমাদের মায়ের মতো তোমাকে কখনো ভালোবাসতে পারবো না, কারণ মা তো একজনই হয়। কিন্তু এখন পাপার পর তুমি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তুমি আমার কমফোর্ট জোন। আমি তোমাকেও ভালোবাসি। কারা আলতো হাসে। হঠাৎ প্রিভান বলে, গম্ভীর গলায় বলে ওঠে, আচ্ছা ভাই নাকি বোন হবে? এবার সবাই একসাথে হেসে ওঠে। প্রিভানের মুড চেঞ্জ হয়ে গেছে। কারা জিজ্ঞেস করে, কি চাও তুমি? বোন। দুটো বোন আসুক। আপুটার সাথে প্রতিদিন ঝগড়াঝাটি হয় আমার। প্রিয়া তৎক্ষণাৎ বলে, না না, দুটো ভাই আসুক, বোন চাই না আমি। না, বোন আসবে দেখিস, তুই বেশি জানিস। কারা হেসে ফেলে দুজনের বাচ্চামিতে। প্রিশান নিজেও হাসছে। সে এবার কারার দিকে তাকে বলল, খুশি এবার? বলেছিলাম না আমার ছেলে মেয়ে দুটো খুব বুঝদার, ওরা ভুল বুঝবে না, দেখেছ? কারা হেসে বলে, জি বুঝলাম। প্রিশান এবার ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, এবার তুমি বলে ফেলো, এই রাগী গম্ভীর প্রিশানকে নিয়ে কোনো অভিযোগ আছে? কায়রা আলতো হেসে প্রিশানের হাত দুটো আলতো করে ধরে বলে, আমার জীবনকে একটা সুন্দর পূর্ণতা দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। কোনো অভিযোগ নেই, যা আছে শুধুই এক আকাশ সমান ভালোবাসা। প্রিশানের কুঁচকানো কপাল শিথিল হয়। কারার হাতের পিঠে ঠোঁট ছুঁয়ে দিয়ে আলতো বলে, সেম টু ইউ ওয়াইফি, অ্যান্ড আই লাভ ইউ টু। সন্ধ্যা পেরিয়ে রাত নামার মুখে ঘর জুড়ে আধো অন্ধকার। জানালার ফাঁক গলে আসা বাতাসে পর্দাগুলো ধীরে ধীরে দুলছে। বিছানার এক পাশে উপুর হয়ে গভীর ঘুমে ডুবে আছে কাবির। ক্লান্ত শরীরটা নিশ্চিন্তে এলিয়ে দিয়েছে নরম বালিশে, অথচ তার পাশে বসে থাকা প্রীতিশার বুকের ভেতর ঝড় বইছে আজ। হতবম্ব হয়ে বসে আছে সে, 2 হাতে শক্ত করে ধরা দুটো প্রেগন্যান্সি কিট। সাদা সরু স্ট্রিপের ওপর জলজল করছে দুটো লাল দাগ। স্পষ্ট নির্ভুল বার্তা দিচ্ছে যে নতুন কেউ আসছে। কিন্তু এই আশা তো এখনই হওয়ার কথা ছিল না। তাদের স্বামী স্ত্রীর কারোরই পরিকল্পনা ছিল না এখনই প্রীতিশা চাইল। কাবির নিজেই বলেছিল পড়াশোনা শেষ হোক আগে, তারপর বাচ্চা নিয়ে ভাববে। পরে প্রীতিশা মেনে নিয়েছে কথাটা। তবে সেকেন্ড ইয়ারে উঠেছে সে কেবল। সামনে লম্বা পথ, নিজের স্বপ্ন, একটা জার্নি। এক হাতে সব সামলে এত কিছুর মাঝে একটা ছোট্ট প্রাণকে কিভাবে সামলাবে সে? তবু জীবনে সব কিছু বোধহয় পরিকল্পনা মেনে আসে না। যে আসার সে উপরওয়ালার ইচ্ছেতেই আসে, তাকে আটকানোর সাধ্যই কোনো মানুষের নেই। হঠাৎ কাবির ঘুমের ঘরে সামান্য নড়েচড়ে উঠল। প্রীতিশা কাপা হাতে তার পিঠে চাপড় দিল। কাবির, এই কাবির, ওঠো তো। কাবির চোখ না খুলে ওপাশ ফিরে শুয়ে গুমড়ে বলল, ডাইকো না শোনা, ঘুম পুরা হয় নাই আমার। ওঠো না প্লিজ, কথা আছে, রাইতে শুনমো নে। প্রীতিশার বুকের ভেতরের ভয়, দুশ্চিন্তা, বিস্ময় সব একসাথে জমে হঠাৎ রাগ বেরিয়ে এলো। প্রীতিশা কাবিরকে
টলাতে না পেরে প্রায় চিৎকার করে বলেই উঠল, আর কতবার ডাকলে উঠবে তুমি? তোমার বাচ্চা হবে আর তুমি আরামে ঘুমাও। এমন অতর্কিত চিৎকারে কাবির বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে উঠল। ধরফর করে বিছানা ছেড়ে উঠে বসলো সে। এলোমেলো চুল, বিস্ফোরিত চোখ তাকে রইল প্রীতিশার দিকে। প্রীতিশা কি বলল একটু আগে? ভুল শুনল না তো আবার? কাবির অবিশ্বাস্য গলায় বলে, প্রীতি কি বললা তুমি? প্রীতি ধীরে ধীরে হাত বাড়িয়ে কিট দুটো দেখালো। গলাটা কেমন কেঁপে উঠল তার। এই দেখো, একটু আগে টেস্ট করেছি, দুটোই পজিটিভ দেখাচ্ছে। কাবির তাড়াহুড়ো করে ছো মেরে কিট দুটো হাতে নিল। কয়েক সেকেন্ড চুপচাপ তাকে রইল লাল দাগগুলোর দিকে। ও বিশ্বাসই করতে পারছে না। তারপর অবিশ্বাস মেশানো বিষয়ে বলল, কেমনে হলো এটা? প্রীতিশের সঙ্গে সঙ্গে চোখ গোল করে তাকালো। কিভাবে হলো মানে? ফাজলামি করছে আমার সাথে? পর মুহূর্তে কাবির আর নিজেকে সামলাতে পারল না। হঠাৎ এগিয়ে এসে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল প্রীতিশাকে। আর তখনই মেয়েটা ভেঙে পড়ল। কাবিরের গায়ের শার্ট দু হাতে চেপে বুকের ভেতর মুখ লুকিয়ে হু হু করে কেঁদে উঠল সে। আমি না বুঝতে পারিনি ও এসে যাবে। কিভাবে যে ঘটল এসব আমি কিছু জানি না, তোমার দোষ সব। কাবির হেসে ফেলল। সেই হাসিতে বিস্ময় আছে, সুখ আছে, অদ্ভুত এক কাঁপা কাঁপা আনন্দ আছে। সে প্রীতিশার মুখটা তুলে দুই গাল আলতো চেপে ধরে গুনগুন করে গান গেয়ে উঠল। ঘটনা এমনই ঘটে না ও বন্ধুরে, এক হাতে তালি বাজে না। এমন গান শুনে কাঁদতে কাঁদতে হেসে ফেলল প্রীতিশা। নাক টেনে কাবিরের বুকে হালকা ঘুষি মারল। ছি, অসভ্য গান। এখন অন্তত মজা করো না কাবির, সিরিয়াস হও একটু। কাবির বা সত্যি শান্ত হয়ে গেল। মজা সরিয়ে রেখে ধীরে ধীরে প্রীতিশার মাথাটা নিজের বুকে টেনে নিল। বড় একটা শ্বাস ফেলে ফিসফিস করে বলল, আচ্ছা আর মজা করবো না, একটু এভাবে থাকো তো, বুকে থাকো কিছুক্ষণ। প্রীতিশা নিঃশব্দে মাথা রেখে পড়ে রইল কাবিরের প্রশস্ত বুকের ওপর। কাবিরের বুকের ধুকপুক শব্দটা আজ কেমন অন্যরকম লাগছে। কিছুক্ষণ পর কাবির খুব নরম গলা জিজ্ঞেস করলো, বাচ্চা, সংসার আমি সব একসাথে সামলাইতে পারবা তো? প্রীতিশা এক মুহূর্ত দেরি করলো না। কাবিরের হাত শক্ত করে চেপে ধরে মাথা নাড়ল। পারবো, সব পারবো, তুমি শুধু আমার পাশে থেকো সারা জীবন, আর কিছু চাই না। কাবির উত্তর দিল না, শুধু মেয়েটার মাথায় গভীর মমতায় একটা চুমু এঁকে দিল। জীবনে একসময় তার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছিল, তবু শেষমেশ জীবনই আবার ফিরিয়ে দিয়েছে ভালোবাসা, ঘর, শান্তি। আর এখন তাদের দুজনের মাঝখানে বেড়ে ওঠা এক টুকরো পূর্ণতা। অপূর্ণ মানুষ দুটো অবশেষে সম্পূর্ণ হলো, পূর্ণ হলো। রাতটা ছিল অদ্ভুত শান্ত। শহরের কোলাহল অনেক দূরে কোথাও থেমে গেছে। ছাদের একপাশে মাদুর পেতে বসেছে কায়রাব, কায়েসি, কান আর ছোট্ট কৌশিক। আকাশ ভরা তারা আর হালকা বাতাস আর নরম ছাদের আলো মিলেমিশে রাতটাকে করে তুলেছে কোমল। কান জেদ ধরেছিল বলেই তাকে ছোট্ট একটা পাটি পেতে বসিয়ে দেওয়া হয়েছে কোলে। কৌশিককে নিয়ে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ভাইটার মুখের দিকে। সেই দৃষ্টিতে কৌতূহল আছে, মায়া আছে, আর আছে অদ্ভুত এক দায়িত্ববোধ, যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটা এখন তার কোলে। কৌশিক অবশ্য কিছুই বলছে না। ছোট্ট হাত পা নাড়িয়ে কখনো হাওয়ায় আঁকি বুকি কাটছে, কখনো চোখ পিটপিট করছে। আর কান মনে মনে হয়তো ভবিষ্যৎ সাজিয়ে ফেলছে যে ভাই একটু বড় হলে ওর একসাথে দৌড়াবে, খেলবে, ছাদ জুড়ে হইচই করবে। শিশুমন তাই খুব আগ্রহী। সে দৃশ্য দেখে কাশির ঠোঁটে ধীর এক হাসি ফুটে উঠল। মাতৃত্ব মানুষকে কেমন নরম করে দেয়। আগে যে মেয়ে সামান্য কথাতেই তেড়ে আসতো, রেগে যেত, আজ সে একই মানুষ হয়েও কত শান্ত। বাচ্চাদের থেকে চোখ সরিয়ে পাশে বসা কায়রাবের দিকে তাকাতে দেখল সেও তাকিয়ে আছে চাঁদের আলোয়। লোকটার চোখ দুটো আজ অদ্ভুত কোমল লাগছে। কাশি একটু সরে এসে কায়রাবের এক হাত জড়িয়ে ধরল, মাথাটা রাখলো তার কাঁধে, তারপর খুব আস্তে বলল, ধন্যবাদ। কায়রাব ঠোঁট বাঁকিয়ে দুষ্টু গলায় বলল, কেন? তোমাকে তুলে এনে বিয়ে করার জন্য। কাশির সঙ্গে সঙ্গে মাথা তুলে তাকালো। চোখ দুটো কেমন গোল হয়ে গেছে। তস্ত্র চোখে চেয়েছে কাশি। আপনার কি আমার সাথে কোনো ভালোভাবে থাকতে ইচ্ছে করে না? সবসময় খালি ঝগড়া করতে মন চায়? কায়রাব হেসে উঠল। সেই হাসিতে পুরনো দিনের ছেলে মানুষই লেগে আছে। বলল, তা না, আসলে আমার সেই পুরনো রাগী তেজি কাশিটাকে খুব পছন্দ ছিল। ওই মেয়েটার মধ্যে অন্যরকম একটা ব্যাপার ছিল। কাশি ভুরু কুঁচকে তাকালো।
তার মানে এখন আমাকে ভালো লাগে না? খায়রাপ এবার সত্যি সত্যি ভড়কে গেল। আরে না, এসব কি কথা? কাশি যেমনই হোক সে তো আমারই। ঝগড়ুটে কাশি যেমন প্রিয়, তেমনি এই শান্ত বউ বউ হয়ে যাওয়া কায়সীও আমার ভীষণ প্রিয়। কথাটা শুনে কায়েসীর চোখে চিকচিক করে উঠল নরম তৃপ্তি। সে আবার মাথাটা এলিয়ে দিল কায়রাভের কাঁধে। বাতাস এবার কেমন যেন এক ঘরা সুখের আনন্দ পেল। কিছুক্ষণ নীরব থাকার পর কায়রাভ ধীরে বলল, আজ কাবির ফোন করেছিল, আমরা চাচা চাচি হচ্ছি। কাশি এক মুহূর্ত চুপ করে রইল, তারপর ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল, সুখে থাক ওরা। এই ছোট্ট কথাটার মাঝেই কত না প্রার্থনা লুকানো। কিছু সম্পর্ক দূরে গিয়েও মনের ভেতর নরম জায়গা দখল করে নেয়। সেখানে রাগ থাকে না, থাকে শুধু নিঃশব্দ শুভ কামনা। ওপরে আকাশের চাঁদ তখন ধীরে ধীরে মেঘের আড়ালে ঢুকছিল, আর চাঁদের সেই ছোট্ট পরিবারটাকে দেখে মনে হচ্ছিল সুখ আসলে খুব বড় কিছু না, প্রিয় মানুষগুলোর পাশে নির্ভর হয়ে বসতে পারার নামই সুখ। যে সুখ ধরা দিয়েছে কায়রাভের পরিবারেও। 8 বছর পর 8টি বছর সময় নদীর মতো বয়ে গেছে। একসময় যে ঘরটা গম্ভীর ভারী ছিল, আজ সেই ঘর ভর্তি কোলাহল। মানুষের সংখ্যা বেড়েছে, পুরনো মানুষগুলো একটু বড় হয়েছে, সম্পর্কগুলো আরও একটু গভীর হয়েছে। ড্রয়িং রুম জুড়ে ছোটোছুটি করছে প্রবীর আর প্রকৃতি। প্রিশান আর কায়রার সন্তান, এক ছেলে আর এক মেয়ে হয়েছিল ওদের। প্রিশান আর কায়রার সংসারে আল্লাহর একসাথে ছেলে মেয়ে দুটোই পাঠিয়েছেন, যেন প্রিভান আর প্রিহার অপূর্ণ ইচ্ছে দুটো পূর্ণ করতেই তাদের আগমন। প্রিভান পেয়েছে ছোট্ট এক আদুরে বোন, আর প্রিহা পেয়েছে আদুরে এক ভাই। দুজনের ইচ্ছেই পূরণ করেছে আল্লাহ। বর্তমানে দৌড়াতে দৌড়াতে আচমকে হোঁচট খেয়ে মেঝেতে পড়ে গেলে প্রকৃতি সঙ্গে সঙ্গে ঘরময় ভেসে উঠল তার কান্নায়। পড়ে গিয়ে উচ্চস্বরে কাঁদা শুরু করে প্রিশানের আদুরে কন্যা। সেই কান্নার শব্দ প্রিভানের বুকের ভেতর গিয়ে লাগলো। শব্দে পেয়ে দরজার দিক থেকে দ্রুত ছুটে এলো প্রিভান। এই প্রিভান আর সেই ছোট্ট ভীতু ছেলেটা নেই। সময় থেকে লম্বা করেছে, পরিণত করেছে। সে এখন ভার্সিটিতে অধ্যয়নরত যুবক। শরীরে বুদ্ধিতে প্রাপ্তবয়স্ক হয়েছে সে। কাঁধে দায়িত্ব মানিয়েছে, সবাইকে এনে দিয়েছে আশ্রয়ের নিশ্চয়তা। তাই এসেই সে বোনটাকে কোলে তুলে নিল। বারবার গালে কপালে চুমু খেতে খেতে নরম স্বরে বলল, ও কাঁদে না বনু, এই তো ভাইয়া এসেছি। ও বড় ভাইয়ের বুক পেতেই প্রকৃতির কান্না ধীরে ধীরে থেমে গেল। প্রিশানের পর প্রিভানকে সবচেয়ে বেশি ভালোবাসে প্রকৃতি। ভাইয়ের আদর পেয়ে ফোপাতে ফোপাতে সে ছোট্ট আঙুল তুলে নালিশ করল, ওই প্রবীর আমাকে ধাক্কা দিয়েছে ভাইয়া, ওকে এক্ষুনি মারো। প্রবীর সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে উঠল, না ভাইয়া আমি ধাক্কা দিইনি, খেলতে গিয়েই পড়ে গেছে ও। কত বড় মিথ্যুক দেখো, সব দোষ আমার ঘাড়ে দিচ্ছে, মমকে বলে দিব আমি। প্রিভান এবার চোখ সরু করে তাকালো প্রকৃতির দিকে। প্রকৃতি তখন কৌশলী মুখ করে ভাইকে গলাতে ভাইয়ের গালে টুপ করে একটা চুমু খেয়ে বলল, আমি সত্যি বলছি ভাইয়া, ওই প্রবীর একটা মাচা ছেলে। আর হাসি চেপে রাখতে পারল না প্রিভান। সে বোনের নাক টিপে দিয়ে বলল, ওরে আমাকে পটানো হচ্ছে নাকি? তারপর প্রিভান প্রবীরের দিকে তাকিয়ে বলল, শোন, আপুর ঘরে গিয়ে দেখে আয় তো আপু রেডি হয়েছে কিনা। লোকজন চলে আসবে একটু পর, আমি প্রকৃতিকে রেডি করে আনছি। ওকে বলেই ভদর দিল প্রবীর। আর প্রকৃতি খিলখিল করে হাসতে হাসতে ভাইয়ের কোলে গায়ে দিয়ে দিল। এদিকে প্রবীর গিয়ে উকি দিল প্রিহার ঘরে, আপু রেডি তুমি, ভাইয়া পাঠিয়েছে আমাকে। আনার সময় দাঁড়িয়ে শাড়ির কুঁচি ঠিক করেছিল প্রিহা। সেই প্রিহা ষোড়শী বয়স পেরিয়ে এখন পূর্ণ যুবতী। মেডিকেলে একসাথে ইন্টার্ন করছে সে আর সুরিত। আজ সুরিত তার পরিবার নিয়ে আসছে তাদের সম্পর্কটাকে আনুষ্ঠানিকতার নাম দিতে, যেমনটি তারা ভেবে রেখেছিল। এদিকে প্রিহা কুঁচি সামলাতে সামলাতে বলল, হ্যাঁ রে ভাই রেডি, কিন্তু কুঁচিটা একটু ধরে দিবি। প্রবীর বাধ্য ছেলের মতো এগিয়ে গিয়ে মেঝেতে বসে এক এক করে শাড়ির কুঁচিগুলো গুছিয়ে ধরতে লাগলো। কাজ শেষে খুশি হয়ে প্রিহা ওর গাল টিপে বলল, থ্যাংক ইউ ভাই, আচ্ছা পাপা বাড়িতে ফিরেছে? প্রবীর কাজ ঝাঁকিয়ে বলল, কি জানি, শুধু ভাইয়াকে দেখলাম। প্রিহার কিছু বলল না, ওর হাত ধরে বেরিয়ে এলো। বাইরে এসে দেখলো সোফার উপর রাজকন্যার মতো বসে আছে প্রকৃতি। লাল টকটকে ফ্রক পরিয়ে দিয়েছে প্রিভান। তাই প্রকৃতি বসে বসে পা দোলাচ্ছে আর নিজের ফ্রকের ঝালর নিয়ে খেলছে। মেয়েটা অবিকল প্রিশানের মতো হয়েছে চোখ দুটো পর্যন্ত। আর প্রবীর পেয়েছে কারার শান্ত মায়াময় চেহারা।
প্রিয়া হেসে জিজ্ঞেস করলো, বনু মম কোথায় রে? রান্নাঘরে। উত্তর শুনে রান্নাঘরের দিকেই হাঁটল সে। নিশ্চয়ই কায়রা একা হাতে সব সামলাচ্ছে। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলো প্রিশান, 2 হাত ভর্তি মিষ্টির বক্স আত্মীয়দের জন্য। পাপা! প্রিশানকে দেখেই চিৎকার করে দৌড় এলো প্রকৃতি। এত বছর পরেও প্রিশান এখনও সে আগের মতোই আছে। সত্যি প্রিশানের বয়স যেন আর বদলাতেই চাইছে না। 47 বছর বয়সে প্রিশানের কেউ বলবেই না। মেয়েকে দৌড়ে আসতে দেখে প্রিশান তাড়াতাড়ি হাতে থাকা বক্সগুলো সেখানে নামিয়ে মেয়েকে এক ঝটকে কোলে তুলে নিল। ফোলা ফোলা গালে এক গাদা চুমুখে বলল, মাম্মা, পড়ে যেতে তুমি এভাবে দৌড়ে আসে না, পাপা তো তোমার কাছে আসতাম। প্রকৃতি কিছু না বলে বাবার বুকে মুখ গুজে রইল। মেয়েকে কোলে নিয়ে প্রিশান এগিয়ে গেল প্রবীরের কাছে। ছেলের মাথায় চুমুখে জিজ্ঞেস করলো, বাকিরে কই বাবা? প্রবীর কিছু বলার আগেই সামনে এসে দাঁড়ালো প্রিহা। কিন্তু এবারে প্রিহার মুখটা অন্যরকম, অদ্ভুত ভাব। এদিকে শাড়ি পরা মেয়েটাকে দেখে প্রিশানের বুকে চোখে মুহূর্তে ধা দিয়ে গেল। মেয়েকে প্রশংসা করে বলল, প্রিন্সেস, তোমাকে শাড়িতে জাস্ট অপূর্ব লাগছে, কিন্তু গলা খালি কেন? একটা সিম্পল নেকলেস পরতে। প্রিহা মুসকে এসে বলল, থ্যাংক ইউ পাপা, কিন্তু নেকলেস লাগবে না। তারপর একটু থেমে প্রিশান জিজ্ঞেস করলো, সুরিদ্রা কখন আসবে? কিছু বলেছে তোমাকে? বেরিয়েছে, রাস্তায় আছে। এরপর প্রিহার মুখের ভঙ্গি হঠাৎ বদলে গেল। জিভ দিয়ে ঠোঁট ভিজে প্রিহা ধীরে বলে উঠল, বলছি পাপা, তুমি একটু মমের কাছে যাও তো, বোনকে দাও আমার কাছে। প্রিশানের বুকটা ধক করে উঠল আচমকা। মেয়ের মুখের এমন অদ্ভুত ভাব নজরে এসেছে তার। প্রিহার পাল্টে যাওয়া মুখ দেখে ঘাবড়ে গেল প্রিশানও। ততক্ষণে প্রকৃতিকে কোলে তুলে নিয়েছে প্রিহা। উদ্বিগ্ন স্বরে প্রিশান বলল, কি হয়েছে প্রিন্সেস? তোমার মুখটা এমন লাগছে কেন? এনিথিং রং? প্রিহা হেসে মাথা নেড়ে বলল, ধর পাপা, সব ঠিক আছে। আসলে একটু শকড হয়েছি। তুমি যাও না, মমের কাছে গুড নিউজ আছে, যাও। প্রিশানের মাথায় তৎক্ষণাৎ ধরল না প্রিহার কথা, তাই আর কিছু না ভেবেই ঘরের দিকে দ্রুত পা চালালো। প্রিশান ঘরে ঢুকতেই দেখল কায়রা বিছানায় বসে আছে চুপচাপ। প্রিশান যাওয়ার আগে দেখছিল মেয়েটা রান্নাঘরে ব্যস্ত, আর সে এখন এমন নিশ্চুপ কেন? উদ্বিগ্ন হয়ে এগিয়ে গিয়ে কায়রার কপালে গলায় হাত রাখলো প্রিশান, কিন্তু না, সব স্বাভাবিক, তাই জানতে ছিল শরীর খারাপ লাগছে। কায়রা মাথা নেড়ে বলল, না। প্রিশান অধৈর্য হয়ে বলে, তাহলে এভাবে বসে আসছো কেন? এভাবে বসে থাকার মেয়ে তো তুমি নাও, কি হয়েছে বলো? কায়রা ধীরে ঢোক গিলে প্রিশানের হাত নিয়ে নিজের পেটের উপর রাখলো। তারপর মৃদু গলায় ভয়ে ভয়ে বলল, আপনার ডাক্তার মেয়ে এসে আমাকে দেখে গেল। প্রিহা চেক করে বলেছে আপনি আবারও বাবা হতে চলেছেন। প্রিশানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, ঠোঁট ফাঁক হয়ে রইল বিস্ময়ে। কায়রা নিঃশ্বাসে বলল, এবার মানুষ কি বলবে? মেয়ে বিয়ে দেব আমরা। আর এখন আবার কায়রার কথা শেষ করতে দিল না প্রিশান। হালকা ধমকে সুরে বলল, অন্য মানুষ আমার ছেলে মেয়েদের বড় করবে, খাওয়াবে, পড়াবে, তাহলে মানুষের এত কথা ভাবছে কোনো? আশ্চর্য কথাবার্তা। তারপর প্রিশান কায়রার কপালে ঠোঁট ছুঁয়ে নরম গলায় বলল, আর মেয়ে বিয়ে দেব তো কি হয়েছে? কোনো পাপ তো করে ফেলিনি আমরা, এটা ব্লেসিং আমাদের জন্য। তাছাড়া প্রিশান অলওয়েজ প্রিপেয়ার টু ওয়েলকাম হিজ চাইল্ড ইনটু দ্য ওয়ার্ল্ড। কায়রার চোখ ভিজে উঠল নিমেষেই। প্রিশানের এই সহজ কথাগুলো বারবার আপ্লুত করে কায়রাকে। সে গিয়ে সে জড়িয়ে ধরল প্রিশানকে। প্রিশানও বুকের ভেতর আগলে নিল তার সমস্ত পৃথিবীটাকে। এটাই ছিল এ যুগে তাদের রূপকথার গল্প। সেখানে 3 জন রাজা ছিল, 3 জন রানী ছিল, আর ছিল তাদের রাজপুত্ররা আর রাজকন্যারা। সম্পর্ক, ভালোবাসা, অপেক্ষা, অভিমানের পর্ব পেরিয়ে পূর্ণতা পেয়েছিল। শেষমেশ সবাই নিজের মতো করে সুখ খুঁজে পেয়েছিল। আর তারপর ভালোবাসার রাজ্যে আপন মানুষদের নিয়ে তারা সুখেই বসবাস করতে লাগলো। সমাপ্তি। আসসালামু আলাইকুম। এতদিন যারা এই গল্পটার সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আপনার যারা এখনও লাইক কমেন্ট করেননি, লাইক কমেন্ট করেন। আর আগামীকাল অবশ্যই নতুন গল্প আসবে, একদম ফাটাফাটি গল্প। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবেই লাগবে। আগামীকালের গল্পের জন্য কারা কারা এক্সাইটেড কমেন্টে জানান। আমি অনেক ভালো আছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।